তো আজকে কিন্তু তোমাদের জি মোড আমি স্টার্ট করব। একদম ফার্স্ট থেকে ভালো করে বুঝবে, একদম নতুন একটা টপিক এটা। তো দেখো কি কি কনসেপ্ট গুলো রয়েছে, কি ওয়ার্ডস গুলো আমি দিয়েছি প্রথমেই, এগুলো একটু মনে রাখলেও কিন্তু যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু করে আসতে পারবে। তো সেটা দিয়ে দিয়েছি, কি পড়তে হবে তোমাদের। ফার্স্ট দেখো, ফার্স্ট রয়েছে কি কমন সেন্স। জি মুরের কমন সেন্স কি দিয়েছে, the ordinary everyday beliefs of human beings such as I have a body or there is an external world. Moore takes these beliefs as the foundations of philosophy. তো এই কমন সেন্স মুরের কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। কমন সেন্স সাধারণ মানুষের যে স্বাভাবিক বুদ্ধি এবং আমাদের যে দৈনন্দিন যে বিশ্বাসগুলো রয়েছে, যে আমার একটা দেহ রয়েছে, আই হ্যাভ এ বডি, এবং দেয়ার ইজ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড, বাহ্যিক একটা জগৎ রয়েছে। মুর কিন্তু এগুলোকেই দর্শনের ভিত্তি বলে কিন্তু মনে করেছিলেন। কমন সেন্সে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা কিন্তু আমি জাস্ট বললাম কি কি রয়েছে এখানে। এরপর তোমাদের করতে হবে কি কমন সেন্স রিয়েলিজম। কমন সেন্স রিয়েলিজম, তো এখানে বলছে দ্য ভিউ দ্যাট মেটেরিয়াল অবজেক্ট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য মাইন্ড অ্যান্ড দ্য কনসাসনেস। তো মুর এখানে বলেছিল যে, মুরের মতবাদ অনুযায়ী যে বস্তু জগৎ, এই যে আমাদের বস্তু জগৎ, এটা কিন্তু আমাদের মন থেকে কিন্তু স্বাধীনভাবে অস্তিত্বশীল। এখানে কিন্তু বার্কলি যেটা বলেছিল যে সবকিছুই আমাদের মনের ওপর ডিপেন্ডেন্ট, অস্তিত্ব হচ্ছে প্রত্যক্ষের ওপর নির্ভর করে রয়েছে। মুর কিন্তু এটাকে কিন্তু একদম রিফিউজ করে বলেছিল যে না, আমাদের যে বস্তুগুলো রয়েছে, এই বস্তুগুলো কিন্তু মন থেকে স্বাধীনভাবে অস্তিত্বশীল। আমাদের মন না থাকলেও কিন্তু এই বস্তুগুলো উপস্থিত রয়েছে এই জগতে। তো দ্যাট ইজ কমন সেন্স রিয়েলিজম। মুর কিন্তু আইডিয়ালিজমকে খণ্ডন করেছিলেন। এরপর আমি আসবো সেগুলোতে। এরপরে দিয়েছি দেখো, এক মিনিট, আমি যেগুলো বলবো সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে, হ্যাঁ। এক মিনিট, হ্যাঁ। এরপরে হচ্ছে কি রিয়েলিজম। রিয়েলিজম, the doctrine that objects and facts exist objectively whether or not they are perceived. তো এখানে রিয়েলিজমে কি বলেছিল যে বস্তু এবং ঘটনা, যে ফ্যাক্ট গুলো রয়েছে, বস্তু অবজেক্ট এবং ঘটনা, বস্তু এবং ঘটনা কিন্তু চেতনার বাইরে। আমাদের যে চেতনা, কনসাসনেস, সেই কনসাসনেসের বাইরে কিন্তু বাস্তবভাবে বিদ্যমান রয়েছে। এবং এই মতবাদকে কিন্তু মুর সমর্থন করেছিলেন। রিয়েলিজম যেটা, রিয়েলিটি, আমাদের কিছু মনের ওপর ডিপেন্ডেন্ট নয়, বা এই যে অবজেক্ট ফ্যাক্ট, এগুলো কিন্তু আসল সত্যি সত্যি কিন্তু রয়েছে, কোনো কিছুই আমাদের মনের ওপর নির্ভর করে নেই। এরপরে যেটা মেন কনসেপ্ট, রিফিউটেশনস অফ আইডিয়ালিজম, যেখান থেকে তোমাদের নেট এবং সেটে অজস্র কোশ্চেন দেয়। রিফিউটেশনস অফ আইডিয়ালিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে কি বলা হচ্ছে, মুর argues that the fundamental mistake of idealism is the confusion between consciousness and the object of consciousness. Very very important point. তো আইডিয়ালিজম এইটা কিন্তু মুর রিফিউট করেছিল। কারণ আইডিয়ালিজমে কি বলা হয়, যে আমাদের যে কনসাসনেস এবং বস্তু অবজেক্ট, এগুলোকে কিন্তু এক করে দেখা হয়, চেতনা এবং বস্তুকে কিন্তু এক করে দেখা হয়। কিন্তু মুর বলছে না, চেতনা এবং বস্তু এই দুটো কিন্তু এক নয়। এই যে বিভ্রান্তি, এইভাবে কিন্তু আইডিয়ালিজমকে খণ্ডন করেছিল। অস্তিত্ব কখনো প্রত্যক্ষের উপর নির্ভর করে হতে পারে না। মুর কিন্তু এটা বলেছিল যে অস্তিত্ব কখনোই প্রত্যক্ষের উপর নির্ভর করে না। কেন করে না এগুলো আমি ডিটেলসে বোঝাবো, জাস্ট বলছি কি কি রয়েছে কনসেপ্টে। ইজ ইট পারসিপিভ, বার্কলি প্রিন্সিপাল মিনিং টু বি ইজ টু বি পারসিভড, হুইচ মোর স্ট্রংলি রিজেক্ট। তো এখানে কি বলছে, যে বার্কলির বিখ্যাত উক্তি কি ছিল, যে অস্তিত্ব মানে কিন্তু সেটাকে প্রত্যক্ষ হতে হবে। মুর কিন্তু এটাকে ডাইরেক্টলি রিজেক্ট করে দিল। এরপরে তোমাদের যেটা পড়তে হবে, অ্যাক্ট অবজেক্ট ডিস্টিংশন।
অ্যাক্ট অবজেক্ট ডিস্টিংশন, বারবার করে বলছি কিন্তু এগুলো থেকেও কিছু পড়ে গেলে তোমরা মানে কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে আসতে পারবে। এভরি এক্সপিরিয়েন্স ইনভলভস টু ডিস্টিংক্ট এলিমেন্টস। Every experience involves two distinct elements, the act of consciousness and the object of consciousness. Idealists deny this distinction. Mood insists on it. তো এখানে কি বলছে যে আমাদের যে এক্সপিরিয়েন্স হয়, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় কিন্তু দুটো কিন্তু ভিন্ন জিনিস থাকে, ভিন্ন ডিস্টিং করছে, যে চেতনার ক্রিয়া, আমাদের অ্যাক্ট অফ কনসাসনেস, আমাদের যে ক্রিয়া সেটা চেতনার ক্রিয়া, অ্যান্ড দ্য অবজেক্ট অফ কনসাসনেস, এই যে চেতনার বস্তু, এই দুটোর ভেদ কিন্তু আইডিয়ালিস্টরা করেছিলেন। ঠিক আছে, এই দুটোর ভেদ কিন্তু আইডিয়ালিস্টরা করেছিলেন, কিন্তু এখানে কিন্তু মুর এটাকে করেনি। এখান দিয়ে কিন্তু কোশ্চেন আসে, মুর কিন্তু অ্যাক্ট অফ কনসাসনেস এবং অবজেক্ট অফ কনসাসনেস এই দুটোর ভেদ কিন্তু মুর করেছিলেন, কিন্তু আইডিয়ালিস্টরা কিন্তু করেনি। চেতনার ক্রিয়া এবং চেতনার বস্তুর মধ্যে কিন্তু কোনো ভেদ কিন্তু মানেননি। এরপর যেটা পড়তে হবে অ্যানালাইসিস, বিশ্লেষণ। এটা কিন্তু পুরোপুরি অ্যানালাইটিক দর্শনের মতোই, কিন্তু পরে আমি আসবো মুর কিন্তু অ্যানালাইটিক ফিলোসফার ছিলেন না। তো এখানে বলছে যে ইনস্টেড অফ কনস্ট্রাক্টিং এ গ্র্যান্ড মেটাফিজিক্যাল সিস্টেম, মুর অ্যানালাইজেস প্রপোজিশন অ্যান্ড দ্য কনসেপ্ট কেয়ারফুলি। তো এইটা কিন্তু কোনো মেটাফিজিক্যাল সিস্টেম নয়, যে আধিবিদ্যক, ঈশ্বর, আত্মা, এইসব জিনিস নিয়ে কিন্তু মুর আলোচনা কখনোই করেনি। মুর কি অ্যানালাইজ করেছে? মুর কিন্তু কোনো বাক্য, কোনো ধারণা, কোনো এইগুলো নিয়ে যখন সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাষাগত কোনো বিভ্রান্তি, এই জিনিসগুলো, প্রপোজিশন, বচন, এগুলোকে নিয়ে কিন্তু কেয়ারফুলি আলোচনা করেছিলেন তার দর্শনে। And the linguistic and the conceptual clarification, linguistic and the conceptual clarification, এখানে কি বলছে, philosophical problems often arise from linguistic confusion. More task is to clarify meanings. তো এই যে দার্শনিক সমস্যার, কিভাবে এই সমস্যাগুলো উঠে আসছে, যে দর্শনের যে সমস্যাগুলো আমরা পাচ্ছি, যে প্রবলেম অ্যারাইজ করছে, এইটা কিন্তু আমাদের ভাষাগত বিভ্রান্তি থেকে আসছে। এটা কিন্তু অনেকটা উইটগেনস্টাইনের মতো বলেছিল যে যে ফিলোসফিক্যাল যে প্রবলেম গুলো আসছে, সেটা কিন্তু আমাদের লিঙ্গুইস্টিক কনফিউশনের জন্য, ভাষাগত বিভ্রান্তির কারণে কিন্তু আসছে। and the external world, এটাও কিন্তু মোটের দর্শনে তোমাদের পড়তে হবে। The world exists independently of the mind. It is not merely a set of ideas or perception. তো মন থেকে স্বাধীনভাবে একটা বাহ্য জগৎ রয়েছে, কোনো কিছু কিন্তু মনের ওপর ডিপেন্ডেন্ট নয়, একটা এক্সটার্নাল ওয়ার্ল্ড রয়েছে। মুর কিন্তু এটা বলেছিলেন। and the proof of the external world, সেই প্রুফ করার জন্য এইরকম একটা কোশ্চেন এবার এসেছিল, I know that this is a hand, এরকম একটা কোশ্চেন কিন্তু আবার নেটে এসেছিল, সেম এরকম একটা কোটেশন দিয়ে বলেছিল, দ্যাট ইজ কি কমন সেন্স, তাই তো? হ্যাঁ, রত্নদীপ ঠিক বলছে, আমি দেখেছি কোশ্চেনটা এসেছিল। তো এইরকম কোশ্চেন দিয়ে বলেছিল যে এটা কি কমন সেন্স রিয়েলিজম, চারটে অপশন দিয়েছিল, আমার মনে পড়ছে না, একটা কমন সেন্সের দিয়েছিল। তো মুরের কনসেপ্টটা কিন্তু কমন সেন্স তো তোমাদের পড়তে হবে। এখানে কি বলা হচ্ছে, যে মুর আর্গুস ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড ইউজিং কমন সেন্স প্রপোজিশন সাচ অ্যাজ I know that this is a hand. তো এখানে কি বলছে যে I know this is a hand বলে মুর কিন্তু বলেছিল যে আমাদের যে বাহ্যিক জগৎ রয়েছে, এই বাহ্যিক জগতের অস্তিত্বকে কিন্তু স্বীকার করতে হবে, এক্সটার্নাল ওয়ার্ল্ডে কিন্তু এখানে ইউজ করেছে। এই প্রসঙ্গে কিন্তু কি বলছে, যে কমন সেন্স, দ্যাট ইজ এ কমন সেন্স প্রপোজিশন। এটা কি বচন, এটা কমন সেন্স প্রপোজিশন, I know that this is a hand, এইটাকে প্রুভ করার জন্য কিন্তু সে এই বাহ্যিক জগতের অস্তিত্বকে দেখাচ্ছেন। এরপরে কি অ্যান্টি স্কেপটিক। তো অ্যান্টি স্কেপটিক
এটা কিন্তু বলছে যে মোর হোল্ডস দ্যাট কমন সেন্স সার্টেনিটি ইজ মোর রিলায়েবল দ্যান র্যাডিক্যাল ফিলোসফিক্যাল ডাউট। র্যাডিক্যাল ফিলোসফিক্যাল ডাউট। তো এখানে কি বলা হচ্ছে, এই যে স্কেপটিক যারা ছিল, সংশয়বাদী, সেই স্কেপটিকদের কিন্তু তিনি সন্দেহের চোখে দেখেছিলেন। তিনি বলেছিলেন যে কমন সেন্স এর সার্টেনিটি অনেকটা বেশি স্কেপটিকদের থেকে, কমন সেন্সের সার্টেনিটি নিশ্চয়তা অনেকটাই বেশি। তো তিনি কিন্তু অ্যান্টি স্কেপটিক ছিলেন, মনে রাখবে তিনি কিন্তু মুর কিন্তু অ্যান্টি স্কেপটিক ছিলেন, তিনি কিন্তু সংশয়বাদী ছিলেন না। তিনি কিন্তু বলেছিলেন যে কমন সেন্সের সার্টেনিটি অনেকটা বেশি, ইজ মোর রিলায়েবল। তারপরে কি সার্টেনিটি, এটাও তোমাদের পড়তে হবে। তো এখানে বলছে সাম কমন সেন্স প্রপোজিশন আর মোর সার্টেন দেন এনি ফিলোসফিক্যাল থিওরি দ্যাট ডিনাইজ দেম। কিছু কমন সেন্স, কিছু সাধারণ বুদ্ধি এতটাই বেশি সত্য যে এইগুলোকে কখনো সন্দেহ করা যায় না। কমন সেন্স এইগুলোকে কখনো সন্দেহ করতেই পারি না আমরা। এরপরে নন সিস্টেমেটিক ফিলোসফি। মুর কিন্তু কোনো মেটাফিজিক্যাল সিস্টেম এইগুলোকে কিন্তু কনস্ট্রাক্ট করেনি, যে আধুবিদ্যক যে জিনিসগুলো আগেই বলেছি। তো দ্যাট ইজ নন সিস্টেমেটিক ফিলোসফি। এক্সটার্নাল রিলেশন, মুর কিন্তু ইন্টারনাল নেসেসারি রিলেশনকে কিন্তু কি করছে, রিজেক্ট করছে। লিখে নাও এগুলো, মুর রিজেক্ট দ্য আইডিয়ালিস্ট ডক্ট্রিন অফ ইন্টারনাল। আমাকে আগের দিন সর্বজিৎই বলেছিল যে কিওয়ার্ডস গুলো দিতে, তো আমি আজকে সেই জন্য কিওয়ার্ডস আগে প্রথমেই রেখেছি, কারণ এগুলো থেকে তোমরা অনেক রকমের কোশ্চেন কমন পেয়ে যাবে। তো মুর কিন্তু রিজেক্ট করেছিল কি, আইডিয়ালিস্ট ডক্ট্রিন অফ ইন্টারনাল, মানে এটা ইন্টারনাল নেসেসারি রিলেশনকে কিন্তু মুর অস্বীকার করেছিল, এবং তিনি কিন্তু এক্সটার্নাল যে রিলেশন গুলো রয়েছে সেটাকে কিন্তু একসেপ্ট করেছে। এক্সটার্নাল রিলেশন কেন করেছে এগুলো আমি আসবো, এগুলো সব টপিক আমি বলছি যেটা পড়বে তোমরা। মেটেরিয়াল অবজেক্টস, এখানে বলছে যে মেটেরিয়াল অবজেক্টস এক্সিস্ট ইন স্পেস অ্যান্ড টাইম অ্যান্ড আর ইন্ডিপেন্ডেন্ট অফ কনসাসনেস। তো আমাদের যে বস্তুগুলো রয়েছে, এই জগতে যা যা বস্তু রয়েছে সেইগুলো কিন্তু স্থান, কোনো একটা স্পেস এবং কোনো একটা টাইম, কোনো স্থান এবং কালে কিন্তু বিদ্যমান রয়েছে, এবং এগুলো কিন্তু কখনোই চেতনার উপর নির্ভর করে নেই। চেতনার উপর কিন্তু কখনো এই বস্তুগুলো, মেটেরিয়াল অবজেক্ট গুলো কিন্তু কখনো নির্ভর হয়ে থাকে না, এগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি থাকে, ইন্ডিপেন্ডেন্টলি অফ কনসাসনেস, চেতনার উপর কিন্তু নির্ভর করে না। নলেজ ক্লেইমস, তো এখানে বলছে মোর এমফাসাইজেস অর্ডিনারি নলেজ ক্লেইমস such as I know that, especially in response to skepticism. তো I know that এই ধরনের দাবিকে কিন্তু মুর কিন্তু সবসময় গুরুত্ব দিয়েছিলেন, এই ধরনের দাবিকে কিন্তু মুর গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু এই ধরনের দাবিকে কিন্তু স্কেপটিস্টরা, যারা হচ্ছে সংশয়বাদী, তারা কিন্তু গুরুত্ব দেয়নি। অ্যান্ড দ্য অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ, দৈনন্দিন ভাষা যেগুলো আমরা ব্যবহার করছি, দৈনন্দিন এই যে আমরা সবসময় ব্যবহার করে চলেছি, সেই এভরিডে ল্যাঙ্গুয়েজ ইজ ফিলোসফিক্যালি সিগনিফিকেন্ট বলছে। মুর কি বলছে যে এই যে আমরা দৈনন্দিন যে ভাষাগুলো ব্যবহার করছি সেগুলো কিন্তু দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট, ভেরি, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। এবং এটা কেন গুরুত্বপূর্ণ, কারণ ইট রিফ্লেক্টস কমন সেন্স বিলিফ অ্যাবাউট রিয়েলিটি। এটা কিন্তু বাস্তবতার সাথে সবসময় যুক্ত থাকে, তাই এই অর্ডিনারি ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা সবসময় আমরা আমাদের দৈনন্দিন জীবনগুলোতে কিন্তু ব্যবহার করে থাকি। and against absolute idealism, very মানে important point এটা, against absolute idealism। তো এখানে বলছে মোর strongly opposes F.H. ব্র্যাডলি absolute idealism। তো ব্র্যাডলির যে absolute idealism ছিল তার বিরুদ্ধে কিন্তু মোর কিন্তু
পুরোপুরি প্রতিক্রিয়া মানে একটা ইয়ে করেছিলেন, মানে ব্র্যাডলি যে অ্যাবসলিউট আইডিয়ালিজম বা সাবজেক্টিভ আইডিয়ালিজম, এই আইডিয়ালিজম ভাববাদকে কখনোই তিনি কিন্তু স্বীকার করেনি। কারণ ভাববাদে কি বলা হয়, সবকিছুই আমাদের মনের ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু মুর কিন্তু এটা চাইনি। মুর বলেছিলেন কি, এই বস্তুগুলো কিন্তু স্বাধীনভাবে এই জগতে রয়েছে, আমাদের মনের ওপর ডিপেন্ড করে নেই। তো মুর কিন্তু সাবজেক্টিভ আইডিয়ালিজম বার্কলে এবং অ্যাবসলিউট আইডিয়ালিজম ব্র্যাডলের, এই দুটোর বিরুদ্ধেই কিন্তু তিনি প্রতিক্রিয়া জানিয়েছিলেন। অ্যান্ড দ্য ফিলোসফিক্যাল মেথডস, এখানে কি বলছে, ক্ল্যারিটি, অ্যানালাইসিস অ্যান্ড দ্য লজিক্যাল প্রেসিশন আর দ্য হলমার্কস অফ মুরস ফিলোসফি। তো এখানে কিন্তু মুর ক্ল্যারিটি, বিশ্লেষণ, স্পষ্টতা এবং যুক্তিগত সত্যতা, এইগুলো কিন্তু মুরের দর্শনের কিন্তু মূল বৈশিষ্ট্য। তার যে মেথডস গুলো ছিল সেটা কি কি, ক্ল্যারিটি, অ্যানালাইসিস এন্ড দ্য লজিক্যাল প্রিসিশন। একদম ছোট ছোট করে দিয়েছি, এটা তোমাদের মাথায় এগুলো থাকে। এন্ড দ্য এথিক্যাল ন্যাচারালিজম, এটা কিন্তু আর্লি ওয়ার্ক ছিল। In Principia Ethica, Moore criticized ethical naturalism through the open question argument. তো মুরের একটা বই ছিল, সেটা কি, প্রিন্সিপিয়া এথিকা, যেটা থেকে তোমাদের খুব কোশ্চেন আসে। প্রিন্সিপিয়া এথিকা এই বুকটা কার লেখা? প্রিন্সিপিয়া এথিকা মুরের এই বইতে কিন্তু মুর কি সম্বন্ধে কথা বলেছিলেন? এথিক্যাল ন্যাচারালিজম। ঠিক আছে, এই এথিক্যাল ন্যাচারালিজম, নৈতিক প্রকৃতিবাদ, এর বিরুদ্ধে কিন্তু সমালোচনা করলেন। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের পাঠ্য, মানে মুর থেকে তোমাদের এগুলো পড়তে হবে। এরপর আমি চলে আসবো রাইটিং, কি কি বুক লিখেছিলেন। তো প্রথমেই আমি আসবো হচ্ছে প্রিন্সিপিয়া এথিকা। এই বুকটা কিন্তু মুরের যে নৈতিক দর্শন, সেইটার কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ গ্রন্থ। এগুলো জানতে হবে যে কেন লিখেছিলেন এই বইটা, প্রিন্সিপিয়া এথিকা। এটা কিন্তু মোর এখানে কিন্তু যে নৈতিকতার যে কেন্দ্রীয় প্রশ্নগুলো, সেগুলো কিন্তু যেমন ভালো, এই যে ভালো আসলে কি, গুড, গুড, এই ভালো আসলে কি, লিখে নাও এগুলো। ভালো, কারণ এগুলো কিন্তু নেই, আমি নোটসে দিইনি, তো আমি লিখে নিতে বলছি। যে প্রিন্সিপিয়া এথিকা, ভালো আসলে কি, তিনি বলেছিলেন যে এই যে গুড, ভালো, এটা কিন্তু কোনো প্রাকৃতিক ধর্ম নয়। যেমন আমাদের সুখ, আনন্দ, ইচ্ছা পূরণ, এগুলো কিন্তু মোর বলেছিলেন যে ভালোকে কোনো প্রাকৃতিক গুণের সাথে এক করে দেখা, এটা কিন্তু একটা যুক্তিগতভাবে ভুল, যাকে তিনি বলেছিলেন যে ন্যাচারালিস্টিক ফ্যালাসি। তাহলে ভালো মানে সুখ, এই বক্তব্যটা কিন্তু যুক্তিগতভাবে কিন্তু ভুল। তো এখানে কিন্তু একটা ন্যাচারালিস্টিক ফ্যালাসি হয়। তো এই বুকে কিন্তু প্রিন্সিপিয়া এথিক্যাল বুকে কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করেছিল। নৈতিক ভাষার বিশ্লেষণ, ঠিক আছে, এবং ইমোটিভিজম এবং ইনটিউশনালিজমের কথা কিন্তু এই বুকটার মধ্যে বলেছিল, প্রিন্সিপিয়া এথিকা বুকে। এরপরে দ্য রিফিউটেশনস অফ আইডিয়ালিজম। তো এই প্রবন্ধে কি করেছিলেন মোর, এই প্রবন্ধে কিন্তু লিখে নাও, এগুলো বারবার করে বলছি আমি, এই প্রবন্ধে কিন্তু মোর সরাসরি আইডিয়ালিজম, ভাববাদ, এই ভাববাদকে বিশেষ করে বার্কলের যে ভাববাদ ছিল, এই বুকে কিন্তু সেই বিরুদ্ধে তিনি বলেছিল যে অস্তিত্ব মানে যে প্রত্যক্ষ হওয়া। বার্কলে যে বলছে যে অস্তিত্ব মানেই প্রত্যক্ষ হওয়া, বার্কলে কিন্তু এখানে ভুল করছেন। কারণ বার্কলে যেটা বলছেন যে চেতনার ক্রিয়া এবং চেতনার বস্তু, অ্যাক্ট অফ সেন্সেশন এন্ড দ্য অবজেক্ট অফ সেন্সেশন, বার্কলে কিন্তু এই দুটোকে আলাদা করছে না। চেতনার ক্রিয়া চেতনা নির্ভর, কিন্তু বস্তু হচ্ছে কিন্তু চেতনা নিরপেক্ষ। এবং এই চেতনা এবং চেতনার বস্তু, এই দুটোকে কিন্তু বার্কলে আলাদা করছে না, এবং বার্কলে বলছে সবকিছু আমাদের মনোনির্ভর, এটা কখনো হতে পারে না, অস্তিত্ব কখনো আমাদের প্রত্যক্ষের উপর নির্ভর করে হয় না। ঠিক আছে, এইটাকে কিন্তু তিনি রিফিউজ করেছিলেন। তো এই বইটাতে সে করেছিলেন। এরপরে কি পড়তে হবে, এ ডিফেন্স অফ কমন সেন্স, এটা কিন্তু মুরের বুক, এ ডিফেন্স অফ কমন সেন্স। এবং পাশাপাশি এর সালগুলো কিন্তু একটুখানি আমি এটা করে দেবো,
সালগুলো কিন্তু পড়তে হবে যে কোন বুকটা আগে করেছে কোন বুকটা পরে করেছে, কারণ তোমাদের এখন নেক্সট সেটে কিন্তু ক্রোনোলজিক্যালি সাজাতে বলছে যে কোন বুকটা আগে হয়েছে কোন বুকটা পরে এসেছে, এরকম ক্রোনোলজিক্যালি সাল অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চেন আসছে। তো সেটা কিন্তু এবার মানে সালগুলো পড়তে হবে এখান থেকে। তো আমি এখানে আমি দিয়ে দেবো, সেই সালটাও অ্যাড করে দেবো। তো এই ডিফেন্স অফ কমন সেন্স, এখানে কি করেছিলেন মোর, এখানে কিন্তু মোর কমন সেন্স এর পক্ষ অবলম্বন করছেন, যে কমন সেন্স এর ট্রুথ গুলো রয়েছে। কমন সেন্স ট্রুথ মানে কি, যে এই যে আমাদের পৃথিবী রয়েছে, আমাদের যে দেহ রয়েছে, এই যে অন্য মানুষ রয়েছে, তো মুর বলেছিলেন যে স্কেপটিক যারা রয়েছে, এই স্কেপটিক যারা সবসময় সবকিছু সন্দেহ করছে, এইরকম কিন্তু কিছু হয় না। এই পৃথিবীটা কিন্তু রয়েছে, এটার উপর কোনো সন্দেহ করার মানেই হয় না। আমার শরীর রয়েছে, আমার দেহ রয়েছে, আমার হাত রয়েছে, এইগুলোর ওপর কিন্তু কোনো সন্দেহ করার মানেই হয় না। তাহলে এই টেবিলটাও রয়েছে, এই বুকটাও রয়েছে। তো এখানে কিন্তু তিনি এই যে সংশয়বাদীরা বলছে সবকিছুকে সন্দেহ করতে করতে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো, এইরকম করার কোনো মানেই হয় না। তো এখানে কিন্তু মোর এই এই জিনিসগুলোকে নিয়ে বলেছিলেন, ডিফেন্স অফ কমন সেন্স অ্যান্ড দ্য কমন প্লেস বুক। এবং এই কমন প্লেস বুক এটা কিন্তু মোরের একটা ব্যক্তিগত নোট ছিল, যেখানে কিন্তু তিনি এই নৈতিকতা, তার জ্ঞান তত্ত্ব, ভাষাগুলোকে বিশ্লেষণ কি করে করা হয়, একটা ভাষার বিভ্রান্তি কি করে দূর করা হবে, এবং আইডিয়ালিজমের বিরোধী ভাবনা, এইগুলোকে কিন্তু তিনি এই বুকের মধ্যে লিখেছিলেন, এই কমন প্লেস বুকে কিন্তু তিনি এগুলোকে লিখেছিলেন। and the some main problems of philosophy, এখানে কি করেছিলেন, এটাতে কিন্তু তিনি লিখেছিলেন যে যে জগৎ, এই যে প্রধান সমস্যা কি, এই জগৎ কি দিয়ে গঠিত, আমরা কি জানি যে বস্তু এবং চেতনা এই দুটো কি আলাদা। তো কমন সেন্স কিন্তু অনেক সত্য দেয়, কিন্তু সমগ্র জগতের পূর্ণ বর্ণনা কিন্তু কমন সেন্সের মাধ্যম দিয়ে আমরা পাই না। হোল এই জগতের পুরোপুরি মানে এই জগতে কি কি রয়েছে, এই হোল হোল জগৎ, এই সমগ্র জগৎ সম্বন্ধে কিন্তু পুরোপুরি বর্ণনা দিতে পারে না। এই মানে কমন সেন্সের মাধ্যম দিয়ে কিন্তু এগুলো পাওয়া যায় না। তো এই বুকের মধ্যে কিন্তু সেগুলোকে তিনি লিখেছিলেন, সাম মেইন প্রবলেমস অফ ফিলোসফি, দেন সার্টেনিটি। এই গ্রন্থে কি লিখেছিলেন মোট, এখানে কিন্তু তিনি সার্টেনিটি, নিশ্চিত জ্ঞান, এই নিশ্চিত জ্ঞান সম্বন্ধে কিন্তু আলোচনা করেন। তিনি বলেছিলেন যে কিছু কিছু সত্য এতটাই নিশ্চিত হয় যে সেগুলোকে কখনো সন্দেহ করা যায় না, এবং সন্দেহ করা হলেও সেগুলো কিন্তু অযৌক্তিক। যেমন আমার দুটো হাত রয়েছে, এখানে কিন্তু তিনি এই স্কেপটিসিজমের বিরোধিতা করেছিলেন, কারণ আমার দুটো হাত রয়েছে এটা তো আমরা এমনিই পারছি আমাদের কমন সেন্সের মাধ্যম দিয়ে। তো এখানে যে স্কেপটিকরা বলছেন যে সংশয় করো, এইগুলো সংশয় করার কোনো মানেই করে না। তো এখানে কিন্তু তিনি এই সার্টিনিটি গ্রন্থে কিন্তু এই এই জিনিসগুলোকে তিনি বর্ণনা করেছেন। অ্যান্ড দ্য প্রুফ অফ অ্যান এক্সটার্নাল ওয়ার্ল্ড, এটা কিন্তু তিনি 1939 সালে এটা কিন্তু লিখেছিলেন, এবং এই গ্রন্থে কিন্তু মোর তার বহির জগৎ, একটা এক্সটার্নাল জগৎ রয়েছে। এবং কি এখানে একটা বিখ্যাত যুক্তি দিয়েছিলেন যে হিয়ার ইজ ওয়ান হ্যান্ড অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার হ্যান্ড। লিখে নাও এটা, হিয়ার ইজ ওয়ান হ্যান্ড অ্যান্ড হিয়ার ইজ অ্যানাদার হ্যান্ড। অতএব এক্সটার্নাল ওয়ার্ল্ড, বহির জগৎ রয়েছে। এইটা কিন্তু এই গ্রন্থে তিনি আলোচনা করেছিলেন যে এই বহির জগৎ, এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে কিন্তু কিছু তিনি প্রুফ দিয়েছিলেন এইখানে। এবং সেখানে একটা বিখ্যাত উক্তি ছিল, হিয়ার ইজ ওয়ান হ্যান্ড এন্ড হিয়ার ইজ অ্যানাদার হ্যান্ড। অতএব এক্সটার্নাল ওয়ার্ল্ড, বহির জগৎ কিন্তু রয়েছে। বলো, এই পর্যন্ত যা যা বললাম সব লেখা গেছে সবার? আচ্ছা ঠিক আছে, এরপরে আমি চলে আসবো ইন্ট্রোডাকশন। তো এখানে কি দিয়েছে, হি ওয়াজ আ কেমব্রিজ অ্যান্ড কমন সেন্স ফিলোসফার। তো মুর কিন্তু
কেমব্রিজ এবং কমন সেন্স এই দর্শনে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করেছিলেন, এবং জি মুর কিন্তু একজন কেমব্রিজ ফিলোসফার ছিলেন, এবং কমন সেন্স ফিলোসফির প্রধান প্রবক্তা, যদি তোমাদের কোশ্চেনে দেয় যে কমন সেন্স ফিলোসফির প্রধান প্রবক্তা কে, সে কিন্তু জি ই মুর। And he was not a member of so-called school of analytic philosophers, but his methods of philosophy was concerned with analyzing and the clarification. তো তিনি মনে করতেন কি, জি মুর মনে করতেন যে দর্শন, এই যে ফিলোসফি, এই ফিলোসফি কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের যেসব বিষয় রয়েছে আমরা নিশ্চিত ভাবে জানি, সেগুলোকে কিন্তু অস্বীকার করতে পারি না, বরং সেগুলোকে আমি আরো বেশি করে স্পষ্ট এবং অ্যানালাইটিক্যালি বিশ্লেষণযোগ্য ভাবে কিন্তু গড়ে তুলবো। তো কমন সেন্স বলতে কিন্তু মোট কি বুঝিয়েছিলেন, যে আমাদের বিশ্বাসগুলো রয়েছে, এই যে বাহ্য জগৎ, এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ড, এটা কিন্তু রয়েছে, এবং আমাদের যে ভৌত বস্তু, জড় বস্তু, মেটেরিয়াল যে অবজেক্টস গুলো রয়েছে, এটা কিন্তু রয়েছে। তাহলে মানুষ কিন্তু শুধুমাত্র মন, চেতনা বা আত্মা নয়, ভালো করে বোঝো, মানুষ কিন্তু শুধুমাত্র মন, চেতনা বা আত্মা নয়, মানুষ কিন্তু একটা দেহ, একটা দেহের সাথে কিন্তু অবিচ্ছিন্ন ভাবে যুক্ত। তাহলে আমরা কিন্তু এমন সত্তা, মুর বললেন যে আমরা হচ্ছে এমন সত্তা যার দেহ রয়েছে, এবং দেহের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এই জগতে অবস্থান করছি, এবং দেহের সাহায্যে কিন্তু আমরা হাঁটি, কথা বলি। মানে এটা কিন্তু শুনতে খুব স্বাভাবিক লাগলেও মুর বললেন যে দর্শনের ইতিহাসে কিন্তু এই কথাটিকেই কিন্তু বহু দার্শনিক অস্বীকার করে গেছিলেন তার আগে। তাহলে মানুষ কিন্তু মোর বললেন যে মানুষ কিন্তু কেবলমাত্র, শুধুমাত্র মানুষের মধ্যে একটা মন রয়েছে বা কনসাসনেস রয়েছে এরকম নয়, মানুষের কিন্তু একটা জড় দেহ রয়েছে, এবং এই দেহটা কিন্তু বাহ্য জগতের অংশ একটা, এবং অন্যান্য জড় বস্তু যেগুলো রয়েছে, মেটেরিয়াল যে অবজেক্টস রয়েছে, তার মতোই কিন্তু বাস্তব এই যে আমাদের এই দেহ, এটা কিন্তু একটা বাহ্য জগতের অংশ। মানে এটা কিন্তু কোনো তাত্ত্বিক অনুমান নয়, বরং কমন সেন্স। এই কমন সেন্সের কিন্তু সব থেকে একটা সার্টেনিটি, একটা নিশ্চিত সত্য এটা। তাহলে আইডিয়ালি দার্শনিকরা যখন এইগুলোকে সন্দেহের চোখে দেখছিলেন, বার্কলে, ব্র্যাডলি, এরা কিন্তু এইগুলোকে সন্দেহের চোখে দেখেন, তখন মুর বললেন যে এই যে সন্দেহ করছো, এগুলো একদমই ভুল, এগুলোকে সন্দেহ করার কোনো মানেই নেই। তো তিনি কিন্তু দর্শনে আমরা জানি যে অ্যানালাইটিক ফিলোসফি, এইটা বলতে আমি আগের দিন বলেছিলাম একটু, যে এই যে দার্শনিক যে সমস্যাগুলো উঠে আসছিল সেই সময়, এইগুলো কিন্তু কনসেপচুয়াল অ্যানালাইসিস, একটা ধারণাগত বিশ্লেষণ এর মাধ্যম দিয়ে কিন্তু একটা ভাঙা হয়। যে ভাষার ব্যবহার করছে, যেভাবে ভাষার ব্যবহার এবং অর্থ, এইগুলোকে কিন্তু সূক্ষ্মভাবে পরীক্ষা করা হচ্ছিল, এবং ভাষার মধ্যে যে অস্পষ্টতা, যে দর্থকতা বোধ এবং ভুল যেগুলো রয়েছে, সেইগুলোকে কিন্তু সেই সময় অনুমান করে, চিহ্নিত করে সরিয়ে দেওয়া হচ্ছিল। তাহলে মুরকে কিন্তু সাধারণত অ্যানালাইটিক ফিলোসফার বলা হয় না। হি ওয়াজ নট এ মেম্বার অফ সো কল্ড অ্যানালাইটিক ফিলোসফার। কিন্তু মুর মনে করতেন যে দার্শনিক বিভ্রান্তি যেগুলো হচ্ছে, যে ফিলোসফিক্যালি যে আমাদের মধ্যে যে মানে বিভ্রান্তি করছে, ফিলোসফিক্যাল যে বিভ্রান্তি গুলো হচ্ছে, সেটার মূল কারণ কি, সেটা মুর কিন্তু খুঁজতে শুরু করলেন। তো তিনি বললেন যে আমাদের এটার মূল কারণ হলো কি, ধারণার অস্পষ্টতা। মুর বললেন যে এই যে গুড, এক্সিস্টেন্স, রিয়েলিটি, পারসেপশন, এই যে ধারণাগুলো, এগুলোকে কিন্তু সংজ্ঞা না দিয়ে ব্যবহার করলে, যদি আমরা এগুলো সংজ্ঞা দিতেই না পারি, যে গুড কি, ভালো কি, এক্সিস্টেন্স কি, রিয়েলিটি কি, এগুলোকে যদি আমরা সংজ্ঞা না দিয়ে ব্যবহার না করি, তাহলে কিন্তু দর্শন ভুল পথে চলে যায়। তাহলে তোমাকে কিন্তু প্রথমে মুর বললো যে ভাষার স্পষ্টীকরণ, ক্ল্যারিফিকেশন অফ ল্যাঙ্গুয়েজ, এই যে ভাষাগত যে বিভ্রান্তি গুলো উঠে আসছে,
সেটা কিন্তু এই ফিলোসফিক্যাল প্রথম যে প্রবলেম সেটা কি ভাষাগত বিভ্রান্তি এবং শব্দের যে ভুল ব্যবহার করছি সেখান থেকে কিন্তু এই ভাষাগত বিভ্রান্তিগুলো উঠে আসছে। এই কারণেই তিনি বললেন যে প্রথমেই আমাকে বাক্যের গঠন ভালোভাবে করতে হবে এবং শব্দের অর্থ যে ইজ, এক্সিস্ট, মিনস এগুলোর ব্যবহার খুব সূক্ষ্মভাবে তুমি অ্যানালাইটিক্যালি কিন্তু এগুলোকে বিশ্লেষণ করতে হবে। তো সেই সময় কিন্তু প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্স, কান্ট, হেগেল, ব্র্যাডলে এরা সবাই কিন্তু এক মানে মেটাফিজিক্যাল যে আত্মা আছে, ঈশ্বর আছে, এই মেটাফিজিক্যাল সিস্টেম নির্মাণ করছিল। কিন্তু তারা কিন্তু এই যে সমগ্র বাস্তবতার যে ভাষাগত এই ফিলোসফিক্যাল যে প্রবলেমটা অ্যারাইজ হচ্ছে তারা কিন্তু এগুলো সম্বন্ধে কোনো কথা বলতে পারেনি। তো মুর কিন্তু বললেন যে যখনই এই যে আমাদের যে ভাষাগত বিভ্রান্তি গুলো সেগুলোকে কিন্তু আগে ছোট ছোট বাক্যে কিন্তু পরিষ্কার করতে হবে এবং মূল প্রথমেই এটা বলেছিলেন যে একটি একটি করে বাক্য নাও, একটা একটা করে প্রথমে বাক্য নাও এবং সেই বাক্যে ব্যবহৃত শব্দগুলোর অর্থ কি রয়েছে সেগুলোকে আগে কিন্তু তোমাকে খতিয়ে দেখতে হবে এবং বাক্যটা বলার সময় আমরা কি কি ধরে নিচ্ছি সেটাকে কিন্তু আগে তোমাকে মানে উন্মোচন করতে হবে এবং এই পদ্ধতি পরে কিন্তু অ্যানালাইটিক ফিলোসফির ভিত্তি হয়। তো প্রথমেই তিনি যে উদাহরণটা দিয়েছিলেন যে ইজি ইস্ট পার্সিপি, মুর কিন্তু এই বাক্যটার বিশ্লেষণ করেছিল। তো বার্কলের একটা বিখ্যাত উক্তি ছিল ইজি ইস্ট পার্সিপি। তো প্রথমেই কিন্তু এটা কিন্তু লিখে নাও, প্রথমেই মুর এই বাক্যটার বিশ্লেষণ করেছিল। তো বার্কলের ফেমাস উক্তি ছিল কি অস্তিত্ব মানেই প্রত্যক্ষ নির্ভর। তো বার্কলে বলতে চেয়েছিলেন এখানে যে কোনো বস্তু তখনই আছে যখন কেউ সেটাকে প্রত্যক্ষ করছে। তো এই বস্তুগুলোর স্বাধীন এবং বাহ্যিক কোনো অস্তিত্ব নেই, বস্তুগুলো সবসময় কিন্তু মনের ওপর ডিপেন্ডেন্ট। হুম। তো আমাদের মন না থাকলে কিন্তু এই বস্তুগুলোর অস্তিত্ব থাকবে না। তো বার্কলের এই কথাটার কিন্তু প্রথমে মোর এই ইজি ইজ পার্সিপি এটার কিন্তু বিশ্লেষণ করলো। তো মোর এখানে কিন্তু বার্কলেকে বলছেন যে এই যে প্রত্যক্ষ হওয়া পার্সিপ, তো এইটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে যে অনুভূতি, আমাদের যে অ্যাক্ট অফ পার্সিভিং আর যে অনুভূত বস্তু অবজেক্ট যেগুলোকে আমরা পারসিভ করছি এই দুটো কি এক জিনিস? ভালো করে বোঝো কিন্তু এই জায়গাটা কিন্তু বোঝার রয়েছে আর এখান থেকে কোশ্চেন আসছে তোমাদের। তো মোর প্রথমেই আপনাকে একটা কোশ্চেন করলেন যে এই যে পারসিপি প্রত্যক্ষ হওয়া এইটা বলতে কি বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি যে অ্যাক্ট অফ পারসিভিং, অনুভূতি, আমাদের আমাদের মধ্যে যে অনুভূতি গুলো রয়েছে আর অনুভূত বস্তু অবজেক্ট পারসিভ এই দুটো কি এক জিনিস? তখন কিন্তু বার্কলি এখানে কিন্তু একটা মানে অনুমান করে রেখেছেন যে অনুভূত বস্তু ইকুয়াল টু অনুভূতির অংশ। কিন্তু অনুভূতি এটা তো একটা মানসিক প্রক্রিয়া, কিন্তু বস্তু একটা কি স্বতন্ত্র সত্তা। যেমন আমি একটা টেবিল দেখছি, আমি একটা টেবিল দেখছি, এর মানে কিন্তু এই নয় যে টেবিলটা আমার দেখার মধ্যে আমি প্রত্যক্ষ করছি বলেই এই টেবিলটা এখানে রয়েছে। তো ভালো করে বোঝো যে আমি টেবিল দেখি এর মানে কিন্তু এই নয় যে মুর বলছে যে টেবিলটা আমার দেখার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, আমি না দেখলে টেবিলটা থাকবে না। তো বার্কলের এখানে ভুল কি হলো, তিনি কিন্তু সাইকোলজিক্যাল ফ্যাক্ট থেকে একটা মেটাফিজিক্যাল কনক্লুশন টানলো। তো আমি যা জানি প্রত্যক্ষের মাধ্যমে যে বস্তুটা কেবলমাত্র আমার প্রত্যক্ষের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, বার্কলে বলছেন। মুর এটাকে কি বললেন? ক্যাটাগরিক্যাল মিস্টেক। তিনি এই জিনিসটাকে কিন্তু বললেন যে ক্যাটাগরিক্যাল মিস্টেক হচ্ছে। বার্কলে এই যে বলছে যে আমার এই যে টেবিলটা আমার দেখার আমার প্রত্যক্ষের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু আদৌ আমরা যখন নাও থাকি টেবিলটা তো এখানেই রয়েছে। তো এখানে কিন্তু মুর বলছে যে বার্কলে একটা ক্যাটাগরিক্যাল মিস্টেক হচ্ছে।
এরপরে সেকেন্ড উদাহরণ দিচ্ছে, আই নো দ্যাট দিস ইজ এ হ্যান্ড, যেটা দিয়ে তোমাদের কোশ্চেন এবার এসেছে। তো এখানে কি বলছে, মোর এটাকে বিশ্লেষণ করছে যে আই নো দ্যাট দিস ইজ এ হ্যান্ড, সেকেন্ড উদাহরণ। তো এখানে কি, যে আমি জানি এটা একটা হাত, মোর কিন্তু এই উদাহরণটা বিশ্লেষণ দিচ্ছেন যে আমি জানি এটা একটা হাত। তো আমাদের দৈনন্দিন জীবন, এই দৈনন্দিন জীবনে আমরা কিন্তু প্রতিদিনই আমরা কথা বলছি যে জানি যে আমারই এটা হাত। তো স্কেপটিকদের বিরুদ্ধে এখানে আপত্তি তুললো। স্কেপটিক দার্শনিকরা কি বলেন, যারা সংশয়বাদী রয়েছে তারা বলেন যে আমাদের জ্ঞান কখনোই সম্পূর্ণ নিশ্চিত নয়, আমাদের জ্ঞান কখনোই সম্পূর্ণ নিশ্চিত নয়। যখন তুমি বলছো যে এটা হচ্ছে আমার হাত, তখন তুমি বলছো যে এটা হচ্ছে আমার হাত, তখন কিন্তু সেখানে কি হয়, তখন কিন্তু তুমি এভাবে কিভাবে নিশ্চিত হচ্ছ যে এটা তোমার হাত? তাহলে তোমার অনুভূতি, তোমার দেখা ছোঁয়া তোমাকে কিন্তু একটা ভুল তথ্যও দিতে পারে, এটা কিন্তু স্কেপটিকরা বলছে। তাহলে হতে পারে তুমি এখনো এটা স্বপ্ন দেখছো, আর স্বপ্নে হাত দেখলেও সেটা কিন্তু বাস্তব নয়, তুমি স্বপ্নে দেখছো একটা হাত, তো এটা কিন্তু বাস্তব নয়। তাহলে স্বপ্ন এবং বাস্তব অভিজ্ঞতা এর মধ্যে কিন্তু পার্থক্য করা এবং বোঝা সেটা কিন্তু অনেকটা বেশি কঠিন। আবার স্কেপটিকরা সেখানে বললেন যে ব্রেন ইন এ ব্যাট, স্কেপটিকরা বললেন ব্রেন ইন এ ব্যাট, তুমি হয়তো মানে একটা মানে মস্তিষ্কের একটা মানে মানে মস্তিষ্কের একটা কি বলবো, মানে ওটাকে কি বলা হয়, একটা ভালো ভালো ভাষায় কি বলা হয় ওটাকে, মস্তিষ্কের একটা কিছু মানে ইয়ে হচ্ছে, কি বলবো আমি বুঝতে পারছি না এই ভাষাটা। তো যাকে কোনো যন্ত্র একটা মানে কৃত্রিম ভাবে একটা অভিজ্ঞতা দিচ্ছে, তাহলে তাহলে সেই ক্ষেত্রে হাত, হাতটা কি হবে, হাত কিন্তু হাত দেহ জগৎ এগুলো সব তোমার ভ্রম, স্কেপটিকরা বলছে। তাই স্কেপটিকরা এখানে বলেন যে আমাদের এই যে ইন্দ্রিয় ভিত্তিক জ্ঞান, এটা কিন্তু সত্য প্রমাণ করতে পারে না। এবং এই যে চরম সন্দেহ, এই যে সবকিছুর বিরুদ্ধে সন্দেহ করে চলছে, মানে স্কেপটিকদের কাজই সবকিছুর বিরুদ্ধে সন্দেহ করে চলা। তো এর বিরুদ্ধে মুর কিন্তু বললেন, সেকেন্ড এটা কিন্তু বলছি, আই নো দিস ইজ এ হ্যান্ড, আই নো দিস ইজ এ হ্যান্ড, এটা কিন্তু কমন সেন্স। আমাদের যে মুর এখানে দিয়ে দিলেন, বললেন যে আই নো দিস ইজ এ হ্যান্ড, এইটা কিন্তু কমন সেন্সের মাধ্যম দিয়ে জানা যাচ্ছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা কমন সেন্সই আমরা জানতে পারি, আমি জানি যে এটা হচ্ছে আমার হাত। তো মুর বলেন যে আই নো, এইটা বলার জন্য আমাদের কিন্তু সকল সম্ভাব্য যে সন্দেহগুলো রয়েছে সেটার দূর করার দরকার হয় না, কারণ সাধারণ পরিস্থিতিতে স্কেপটিকদের বলছেন মোট যে আমাদের যে দেখা, আমাদের স্পর্শ করা এবং দৈনন্দিন যে ব্যবহারগুলো করছি, এগুলো কিন্তু জ্ঞান বলার জন্যই যথেষ্ট, আমরা কমন সেন্সের মাধ্যম দিয়ে জানতে পেরে যাই। তাহলে এখানে মোট দেখার যে স্কেপটিকরা আগে থেকেই ধরে নিচ্ছে যে জ্ঞান হতে গেলে একটা অ্যাবসলিউট সার্টিনিটি চাই, কিন্তু এই অনুমানটা যারা করছে স্কেপটিকরা, এটা তো নিজে একটা প্রমাণহীন, ভিত্তিহীন, এটা কিন্তু কমন সেন্সের বিরুদ্ধে রয়েছে। তাহলে মোর কিন্তু এর বিশ্লেষণে কিন্তু দেখা মানে গেল যে তিনি কিন্তু বললো যে এই যে দিস ইজ এ হ্যান্ড, এটা তো একটা কমন সেন্সের মাধ্যমে জানতে পারছি। স্কেপটিকরা বলছেন যে আমাদের হ্যান্ড রয়েছে, যে এটা একটা সন্দেহজনক, তো এগুলো করার কোনো মানে হয় না, এগুলো হচ্ছে ভিত্তিহীন, প্রমাণহীন। বোঝা যাচ্ছে কি বলছি আমি, মানে বোঝা যাচ্ছে মোদের ফিলোসফিটা কিরকম, মানে আমি জাস্ট ধারণাটা দিচ্ছি এখন। বোঝা যাচ্ছে তোমাদের? আমাকে একটু বলো প্লিজ। আচ্ছা, মিতালির বোঝা যাচ্ছে, আর অন্যদের? কারণ দেখো এখন যদি বোঝা যাচ্ছে আমি যা যা বলছি, বোঝা যাচ্ছে ব্যাখ্যাটা বড় করে মনে রাখতে পারছি না। না না মনে রাখতে পারবে, ঠিক আছে, লিখে নাও, আমি যা যা বলছি একটু লিখে নাও খাতা, মানে রেকর্ডিংটা থাকবে, আরেকবার রেকর্ডিংটা শুনে নেবে, ঠিক আছে, লিখে নাও, আর বারবার করে পড়তে হবে এগুলো। হুম, পরে ভুলবে না। একটু সবার ফিলোসফি থেকে তো সবার ফিলোসফিটা একটুখানি আলাদা, তো বারবার করে পড়তে হবে কিন্তু এগুলো। তো মোর এখানে তারপরে বলছে ইন দা
autobiography, Russell saying Moore is the master of analysis and the Moore was the true founder of the analytic philosophy according to Russell. তো এটা কিন্তু মনে রাখবে, রাসেল কিন্তু মুরকে বলেছিলেন যে মুর হচ্ছে অ্যানালাইটিক ফিলোসফার, বিশ্লেষণাত্মক দর্শনের কিন্তু প্রধান ফাউন্ডারকে রাসেল বলেছিলেন হচ্ছে মুর। Whereas Davidson thought that Frege was the true pathfinder of analytic philosophy. লিখে নাও এগুলো। কিন্তু ডেভিডসন বলেছিলেন যে অ্যানালাইটিক ফিলোসফির ফাউন্ডারকে ফ্রেগে। এটা কিন্তু লিখে নাও। লেখা হয়েছে? তো like Bradley, Russell Moore were the first successor of Hegel's idealism, but later both Russell and Moore refuted idealism. তো প্রথমে কিন্তু এরা সবাই কিন্তু আইডিয়ালিস্টে কিন্তু বিলিভ করেছিল, রাসেল, মুর, ব্রাডলি, বাট লেটার রাসেল এবং মুর কিন্তু এই সাবজেক্টিভ আইডিয়ালিজমকে কিন্তু রিফিউট করলেন। অ্যান্ড দ্য রাসেল মুর আর বোথ রিয়েলিস্ট। এরা দুজনেই, রাসেল এবং মুর কিন্তু দুজনেই কিন্তু রিয়েলিস্ট ছিলেন। এগুলো কিন্তু একদম ছোট ছোট করে আমি লিখেছি যাতে সবার মনে থাকে। তো রাসেল, মুর এরা দুজনেই কিন্তু রিয়েলিস্ট ছিলেন। তো আমরা সাবজেক্টিভ আইডিয়ালিজম, এটা বলতে আমরা কি জানি? সাবজেক্টিভ আইডিয়ালিজম, কেউ আমাকে এক কথা বলতে পারবে যে সাবজেক্টিভ আইডিয়ালিজম কি? তোমরা সবাই পড়েছো বার্কলের দর্শন, আশা করি সবাই মানে ইউজি পিজিতে থাকেই বার্কলে। তো আমাকে বলতে পারবে যে সাবজেক্টিভ আইডিয়ালিজম কি? যদি আমরা যারা জ্ঞাতা তার যদি হচ্ছে কোনো বিষয়টাকে মানে আমাদের একটা ব্যাখ্যার উপর চিন্তা করে, যদি আমরা বিষয়টাকে মানে ঘটনার মাধ্যমে যদি তাকে প্রত্যক্ষ করে জানি তবেই হচ্ছে বিষয়টা রয়েছে, মানে ব্যাখ্যা করে বিষয়টার অস্তিত্ব হচ্ছে নির্ভর করছে। একদম। তো সাবজেক্টিভ আইডিয়ালিজম ভালো করে বোঝো যে সাবজেক্টিভ আইডিয়ালিজম আত্মগত ভাববাদ। তো বাস্তবতার মূল হলো কি আমাদের ব্যক্তিগত মন, আমাদের মনের উপর সবকিছু ডিপেন্ডেন্ট, এবং বস্তুগুলোর, এই বস্তু সমূহের কিন্তু কোনো মাইন্ড ইন্ডিপেন্ডেন্ট কিন্তু অস্তিত্ব নেই। তাহলে কোনো বস্তু আছে মানে সেটা কেউ অনুভব করছে। তাহলে বার্কলের কিন্তু বিখ্যাত সূত্র ছিল ইজ ইট পারসিপিভ। তো অস্তিত্ব মানে কি? অনুভূত হওয়া। তাহলে একটা টেবিল রয়েছে, তাহলে এটার কি আমরা ছুঁতে পাচ্ছি সেটাকে, এবং যদি কেউ সেটাকে অনুভব না করে তাহলে কিন্তু সেই টেবিলটার কোনো অস্তিত্ব নেই। তো বার্কলে বলেছিল কি বস্তু হলো কিন্তু কিছু সেন্সরি আইডিয়াস এর সমষ্টি, এবং বার্কলে এখানে বলেছিল যে এইগুলোকে যদি আমরা না দেখতে পারি তাহলে কিন্তু সেখানে ঈশ্বর প্রত্যক্ষ করে থাকেন। কিন্তু মুর কিন্তু এখানে এই সাবজেক্টিভ আইডিয়ালিজমকে কিন্তু করলেন, মানে পুরো অপোজ করলেন, বললেন যে এইটা কিন্তু পুরোপুরি কমন সেন্সের বিরুদ্ধে যায়, এবং সাধারণ বুদ্ধি, কমন সেন্স কি বলে যে আমাদের সামনে থাকা বস্তুগুলো, লিখে নাও, এই যে আমাদের সামনে যে বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাধীনভাবে অস্তিত্বশীল। কিন্তু আইডিয়ালিজম বলে কি বস্তু কেবল চেতনার মধ্যেই রয়েছে, আমাদের মনের ওপর নির্ভরশীল। আইডিয়ালিজমটা কিন্তু এটাই বলে যে আমাদের এই যে বস্তুগুলো সেটা কিন্তু আমাদের মনের ওপর নির্ভরশীল। এর ফলে কিন্তু দৈনন্দিন যে বাস্তবতায় আমাদের কিন্তু এই যে স্বাভাবিক যে বিশ্বাসগুলো সেগুলো কিন্তু অস্বীকার করা হয়। এবং একই সঙ্গে তিনি কিন্তু অ্যাবসলিউট আইডিয়ালিজম, এফ.এইচ. ব্র্যাডলির অ্যাবসলিউট আইডিয়ালিজমকেও কিন্তু ক্রিটিসাইজ করলো। কারণ বার্কলের আইডিয়ালিজম কিন্তু যেখানে ব্যক্তিগত মনকে কেন্দ্র করে হয়, কিন্তু ব্র্যাডলির যে আইডিয়ালিজম যেখানে কিন্তু অ্যাবসলিউট চূড়ান্ত বাস্তবতা হচ্ছে কি এক, সেই হচ্ছে চূড়ান্ত সত্য, অ্যাবসলিউট। লিখে নাও, ব্র্যাডলির আইডিয়ালিজমে কিন্তু বলা হয় কি সার্বজনীন বা অ্যাবসলিউট কিন্তু কেন্দ্র করে। তো এখানে বলা হয় ব্র্যাডলে বলেছিলেন যে অ্যাবসলিউট আইডিয়ালিজম
তো চূড়ান্ত বাস্তবতা হলো কি একটা সর্বগ্রাসী এবং সমগ্র, এবং বলা হয় তা অ্যাবসলিউট, কোনো একজন ব্যক্তির মন নয়, বরং সমগ্র বাস্তবতার মধ্যে রয়েছে। তো ব্র্যাডলি কিন্তু তার একটা বিখ্যাত বই ছিল, যেটা দিয়েও তোমাদের কোশ্চেন আসে, অ্যাপিয়ারেন্স অ্যান্ড দ্য রিয়েলিটি। এই বিখ্যাত গ্রন্থে বলেছিলেন ব্র্যাডলে, আমরা যে পৃথক বস্তু, আমরা যে ব্যক্তি, আমরা যে সম্পর্কগুলো দেখছি, সেগুলো আমাদের কি একটা অ্যাপিয়ারেন্স, একটা প্রতিভাস। তাহলে প্রকৃত বাস্তবতা কি? ব্র্যাডলি বলেছিলেন যে প্রকৃত বাস্তবতা হলো কি এক এবং অখণ্ড, অ্যাবসলিউট, যে সব থেকে চূড়ান্ত। তো বার্ডলে বলেছিলেন যে, ব্রাডলে বলছি কিন্তু আমি, বার্কলে না। তো ব্র্যাডলে বলেছিলেন যে রিলেশন, এই যে আমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক, এই যে রিলেশন গুলো রয়েছে, এটা কিন্তু সর্বদা একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করে। যদি এ এবং বি পৃথক হয়, তবে তাদের মধ্যে একটা সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে কিন্তু কি হয়, একটা অসঙ্গতি তৈরি হয়। ফলে আমাদের যে বহুত্ব, তোমাদের কি ব্র্যাডলে সিলেবাসে রয়েছে না? নেক্সট সেটে সিলেবাসে রয়েছে তো ব্র্যাডলে? একটু আমাকে বলো। হ্যাঁ রয়েছে। তো এখান থেকে তো পড়ে নিলেই হয়ে যাবে তোমাদের, কিন্তু আর ব্র্যাডলে আমি পড়িয়ে দিচ্ছি এখান থেকে। তো ব্র্যাডলে মানে সিলেবাসে রয়েছে এটা। তো যদিও এ এবং বি পৃথক হয়, তাদের সম্পর্ক কিন্তু ব্যাখ্যা করতে গিয়ে একটা কি হয়, একটা কন্ট্রাডিকশন, একটা অসঙ্গতি তৈরি হয়। ফলে যে বহুত্ব, পরিবর্তন, সম্পর্ক, এইগুলো ব্র্যাডলের কাছে কি একটা অ্যাপিয়ারেন্স, একটা প্রতিভাস। তো অ্যাবসলিউট, ব্র্যাডলির চূড়ান্ত যে সত্য, সেই চূড়ান্ত সত্য বলেছিল যে এক, অখণ্ড, ইনডিভিজিবল, মানে সেটাকে আর কিন্তু ভাগ করা যায় না, সেটা অখণ্ড, ঠিক আছে, এবং সমগ্র, সেটা সমগ্র পূর্ণতা, এবং সাবজেক্ট এবং অবজেক্ট, বিষয় এবং বিষয়ী, এই দুটোর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ভেদ নেই। তাহলে অ্যাবসলিউট আইডিয়ালিজম, এটা কিন্তু কোনো ব্যক্তিগত, অ্যাবসলিউট আইডিয়ালিজম কিন্তু ব্যক্তিগত নয়, এটা কিন্তু চূড়ান্ত। এবং এই ব্যক্তিগত চেতনা কিন্তু শেষ পর্যন্ত অ্যাবসলিউট রিয়েলিটি এবং অ্যাবসলিউট মাইন্ড, এই দুটোর কিন্তু অংশ। এই মানুষের কিন্তু আলাদা আলাদা মন, বা কোনো চূড়ান্ত বাস্তব কোনো সত্য নেই। এটা কিন্তু কি এক, ঠিক আছে, অ্যাবসলিউট, এটাই কিন্তু ব্র্যাডলের দর্শনের সত্য। কিন্তু এখানে কিন্তু মুর রাসেল দুজনেই বললেন যে, ব্র্যাডলে যে কথাটা বলছেন যে সবকিছুই হচ্ছে অ্যাবসলিউট, চূড়ান্ত, এটাও কিন্তু কমন সেন্সের কিন্তু বিরোধিতা করছে। হুম, মুর এবং রাসেল কিন্তু দুইজনেই আইডিয়ালিজমের বিরোধিতা করেছিলেন। তারা বলেছেন যে এই যে বাইরের জগৎ, এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ড রয়েছে, সেইটা কিন্তু বাস্তব, এবং এই বস্তুগুলো কিন্তু মনের ওপর নির্ভর করে নেই। আমাদের মন না থাকলেও কিন্তু বস্তুগুলো এই পৃথিবীতে রয়েছে। তাহলে এই যে কমন সেন্সের প্রতি যে বিশ্বাস, এইগুলো কিন্তু সব থেকে বেশি নির্ভরযোগ্য। মুর এবং রাসেল বললেন যে কমন সেন্স, এই কমন সেন্সের প্রতি আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস করাটাই হচ্ছে আমাদের পক্ষে নির্ভরযোগ্য। এবং সেই সময় তিনি কিন্তু মানে মুর কিন্তু আইডিয়ালিজমের বিরুদ্ধে তাদের কিন্তু আক্রমণ করলেন, এবং অ্যানালাইটিক ফিলোসফির সেই সময় কিন্তু সূচনা হলো। তাহলে বার্কলে কি বলেছিলেন? বার্কলে বলেছিলেন যে বাস্তবতা মানে ব্যক্তিগত অনুভূতি, এবং ব্র্যাডলে কি বললেন? যে বাস্তবতা মানে কি? কি বললাম তোমরা বলো আমাকে এবার। ব্র্যাডলে কি বললেন? যে বাস্তবতা মানে, আচ্ছা তোমরা কেউ নোট করছো না, আমি এত মানে এত ভাবে বলছি, কেউ নোট করছো না? ব্র্যাডলে কি বললেন যে বাস্তবতা মানে কি? সবকিছুই চূড়ান্ত। তো এখানে কিন্তু উভয়ই আইডিয়ালিজমের কিন্তু বস্তু জগতে স্বাধীন বাস্তবতাকে কিন্তু স্বীকার করে নিল, ঠিক আছে। কিন্তু ব্রাটন রাসেল এবং মুর কিন্তু উভয়ই মনে করতেন কি, যে আইডিয়ালিজম, এটা কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স রয়েছে, এবং কমন সেন্সের কি হয়, কমন সেন্সের কিন্তু বিরুদ্ধে যায়। এবং
এটা কিন্তু দর্শনকে, যে আইডিয়ালিজম, এটা কিন্তু দর্শনকে অপ্রয়োজনীয় ভাবে কিন্তু জটিল এবং অবাস্তব করে তুলছে, এবং বাস্তব জগতের কিন্তু স্বাধীন অস্তিত্বকে অস্বীকার করা, এটা কিন্তু একটা দার্শনিক ভুল। এবং এই কারণে কিন্তু তারা আইডিয়ালিজমকে প্রত্যাখ্যান করলেন। তাহলে মুর কি বললেন, যে বাহ্য জগৎ রয়েছে, জড় বস্তুও রয়েছে, কিন্তু এগুলো কিন্তু সব থেকে বেশি নিশ্চিত সত্য। এগুলোর সন্দেহ করা কিন্তু দর্শনের ভুল কাজ, এগুলোকে কখনোই সন্দেহ করা যায় না। তো এখানে কিন্তু যে ইজি স্পারসিটি, কোনো বস্তু আছে মানে সেটাকে প্রত্যক্ষ করা হচ্ছে। মুর বললেন কি, কোনো বস্তু আমরা না দেখলেও সেটা থাকতে পারে, এবং বস্তু আর বস্তুকে দেখার অভিজ্ঞতা। দেখো, আমি একটা বস্তু, ঠিক আছে, বস্তু, এবং বস্তুটাকে আমি দেখছি, বস্তুটা রয়েছে এবং বস্তুটাকে আমি দেখছি, এই দুটোর অভিজ্ঞতা কিন্তু এক জিনিস নয়। দেখা আর দ্য অবজেক্ট অফ কনসাসনেস, লিখে নাও। মুর বলছেন, এখান দিয়ে কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। মুর কি বলছেন, যে দেখা, আমি যে জিনিসটা দেখছি, আর অবজেক্ট অফ সেন্সেশন, যেটাকে দেখা হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আলাদা। বস্তু এবং বস্তুকে দেখার অভিজ্ঞতা, বস্তু এবং বস্তুকে দেখার অভিজ্ঞতা, এই দুটো কিন্তু এক জিনিস নয়। যেটা বার্টলে বলছেন, যে বস্তু আর বস্তুকে দেখার অভিজ্ঞতা এক জিনিস, কিন্তু এখানে কিন্তু মুর বলছেন যে বস্তু আর বস্তুকে দেখার অভিজ্ঞতা এক জিনিস নয়, সেটা কিন্তু আলাদা। তাই তিনি কিন্তু বলছেন যে যে বার্কলে যে সাবজেক্টিভ আইডিয়ালিজম, সেটা কিন্তু ভুল। এই উক্তিটা দিয়ে কিন্তু বলছেন যে বার্কলে যেটা বলছেন, যে বার্কলে সাবজেক্টিভ আইডিয়ালিজম, সেটা কিন্তু ভুল, কারণ বস্তু আর বস্তুকে দেখার অভিজ্ঞতা এক জিনিস নয়। রাসেলও কিন্তু, হ্যাঁ বলো, কিছু বলছো? হ্যাঁ, বুঝে লিখতেই বলছি, কিন্তু খুব কাশি, ঠান্ডা লেগেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে। মানে তোমারও কি ঠান্ডা লেগেছে আমার মতো? আচ্ছা, কারণ এখন রাস্তায় মানে যারা মানে রোজ যাতায়াত করছে তাদের হচ্ছেই, ঠান্ডা লাগছেই বাবা। আমি তো কতদিন ধরে ভুগছি, ভাবছি কালকে ডাক্তারের কাছে যাবো, আর প্রচন্ড কাশি হচ্ছে। হ্যাঁ লেখো, মানে আস্তে আস্তেই বলছে, তোমরা লিখে নাও, নোটস করে নাও। তো রাসেল, রাসেলও কিন্তু মুরের মতোই আইডিয়ালিজমকে প্রত্যাখ্যান করেছিলেন। তো রাসেলও কিন্তু আইডিয়ালিজমকে প্রত্যাখ্যান করেছিলেন, ভাববাদকে প্রত্যাখ্যান করেছিলেন, তবে কিছুটা কিন্তু অন্যরকম ভাবে। তিনি মনে করেছেন, রাসেলটাও লিখে নাও, রাসেল কিন্তু মনে করেছিলেন, রাসেল এন্ড মুর রিফিউটেড আইডিয়ালিজম। রাসেল কিন্তু মনে করেছিলেন যে এই যে আইডিয়ালিজম, এই যে ভাববাদ, সেটা কিন্তু একটা যুক্তিগত বিভ্রান্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। সেটা কিভাবে হচ্ছে বিভ্রান্তিটা? ভাষা এবং যুক্তি, লজিক, ভাষা এবং যুক্তির ভুল ব্যবহার, এই ভুল ব্যবহার থেকে কিন্তু এর জন্ম হচ্ছে। তো রাসেল বলছেন যে জগৎ জগৎ কিন্তু অনেক স্বাধীন ফ্যাক্টস এর সমষ্টি, এবং এসব ফ্যাক্ট গুলো কখনোই আমাদের মনের ওপর নির্ভরশীল নয়। এই ফ্যাক্ট গুলো কিন্তু স্বাধীনভাবে রয়েছে, কখনোই আমাদের মনের ওপর নির্ভরশীল নয়। And their attack was against Bradley and the Berkeley. তো ব্র্যাডলির যে অ্যাবসলিউট আইডিয়ালিজম, ব্র্যাডলি কি বললেন, যে বাস্তবে একটাই সত্য রয়েছে, দ্যাট ইজ অ্যাবসলিউট। তো রাসেল এবং মুর এখানে বললেন যে আমরা প্রতিদিনই আলাদা আলাদা বস্তু দেখছি, প্রতিদিন প্রতিদিন আমরা আলাদা আলাদা বস্তু দেখছি, এবং বহু বস্তু এবং ঘটনা, ফ্যাক্ট, এগুলো কিন্তু বাস্তবে রয়েছে, এটাকে কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। এই যে বহু বস্তু রয়েছে এবং ঘটনাও তো রয়েছে, বিভিন্ন ফ্যাক্ট গুলোও তো রয়েছে, তো এইগুলোকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না, এবং সবগুলোকেই কিন্তু এক বলা। এইটা কিন্তু এই যে ব্র্যাডলি বলছে যে সবকিছুই এক, সবকিছুই অ্যাবসলিউট, সবকিছুই চূড়ান্ত, এইটা হচ্ছে কমন সেন্সের বিরুদ্ধে রয়েছে। তো ব্র্যাডলির যে দর্শন, সেটা একটা ভাষাগত এবং যুক্তিগত একটা জটিলতা,
এবং বার্কলের দর্শনে যে বস্তুগত যে বস্তুগুলোকে বলেছিলেন যে সবকিছুই আমাদের মনের ওপর নির্ভরশীল, এবং ঈশ্বর যখন এই বস্তুগুলোকে কেউ প্রত্যক্ষ করতে পারছে না, তখন ঈশ্বর সবকিছুকে প্রত্যক্ষ করেন বলেই এই বস্তুগুলো থাকছে। এটা কিন্তু বার্কলে বলেছিলেন তার দর্শনে। তো রাসেল মুর কি বললেন? রাসেল মুর বললেন যে বস্তু থাকার জন্য ঈশ্বরের প্রত্যক্ষ করার কোনো রকম কোনো দরকার নেই। বস্তুগুলো নিজস্ব বাস্তবতা নিয়ে স্বাধীনভাবেই থাকতে পারে। তো যদি তোমাদের কোশ্চেন দেয় যে কেন তারা মানে ইয়ে করলেন বার্কলে এবং ব্র্যাডলির প্রতি, এইগুলো দিয়ে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। তো রাসেল এবং মুর কিন্তু দুজনেই আইডিয়ালিজম কে প্রত্যাখ্যান করলেন, দুজনেই হচ্ছে কমন সেন্সের পক্ষে রয়েছে, দুজনেই বাহ্য জগতের রিয়েলিজম, বাহ্য জগতের স্বাধীন অস্তিত্বকে স্বীকার করলেন। তাহলে আইডিয়ালিজমের যে প্রধান দিকগুলো ছিল যে ম্যাটারের চেয়ে মন, মাইন্ড, চিন্তা, আইডিয়া বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের যে বাহ্যিক জগৎ সেটা কিন্তু আমাদের মনের ওপর নির্ভরশীল। মন না থাকলে বস্তুর অস্তিত্বের কোন রকম কোনো অর্থ নেই। এবং যে আধ্যাত্মিক যে স্পিরিচুয়ালিস্টিক জগৎ, সেই স্পিরিচুয়ালিস্টিক জগৎ হচ্ছে কি প্রকৃত, এবং জড় জগৎ, এই জড় জগৎ বলে কিছু নেই, সেটা হচ্ছে পরিবর্তনশীল। তো এখানে কিন্তু তারা কিন্তু আইডিয়ালিজম, এই অ্যাবসলিউট আইডিয়ালিজম বলো, তো অ্যাবসলিউট আইডিয়ালিজম, সাবজেক্টিভ আইডিয়ালিজম, এই দুটোকে কিন্তু রিফিউটেশন করে মানে রিয়েলিজমের পক্ষে কিন্তু তারা কথা বললেন। রাসেল এন্ড মুর আর বোথ রিয়েলিস্ট। তো রিয়েলিস্ট কি বলা হলো যে প্রত্যেক রিয়েলিজমের বক্তব্য কি জানো এখানে? আমি তোমাদের থেকে শুনতে চাই তোমরা কি জানো, তারপর আমি বলছি। তো রিয়েলিজমের বক্তব্য কি, আইডিয়ালিজমের বক্তব্য তো আমাকে রত্নদীপ বলে দিল। তো রিয়েলিজমের বক্তব্য কি, কি বলা হয়, কি বলা হয় রিয়েলিজমের? হ্যাঁ বলো। মানে যে বস্তু মনের সত্তা আছে, মানে যেটি আমার জানা বা না জানার উপর নির্ভর করে। একদম। তো প্রত্যেকটা বস্তু আমাদের মানে মনের ওপর ডিপেন্ড করে নেই, প্রত্যেকটা বস্তুর নিজস্ব একটা স্বরূপ বা নিজস্ব একটা অস্তিত্ব নিয়ে রয়েছে। কোন বস্তু অন্য বস্তুর ওপর নির্ভর করে বস্তু হিসাবে কিন্তু অস্তিত্বশীল নয়। আমার দেখা না দেখা ওপর কোনোটাই নির্ভর করছে না, বস্তুটা পুরো স্বাধীনভাবে রয়েছে। তাহলে একটা টেবিল আমার ঘরে না থাকলেও সেই ঘরের মধ্যেই থাকছে। তাহলে এই যে চাঁদ, এই চাঁদ যদি মানুষ না দেখে তাও তো চাঁদ থাকবে সেখানে। তো রিয়েলিজম কিন্তু এই কথাটাই বলছে যে বস্তুর অস্তিত্ব মনের সম্পর্কের উপর নির্ভরশীল নয়। এবং রাসেল এবং মুর এরা কিন্তু বোথ রিয়েলিস্ট ছিলেন। And like idealists do not accept the individual objects are internally related to each other. তো আইডিয়ালিস্টরা বলছে এখানে যে রিয়েলিস্ট ডু নট accept the individual objects are internally related to each other. In contrast, they admit the independence of that objects and they are externally related. তো যেটা বললাম যে সবসময় ইন্ডিপেন্ডেন্টলি এই অবজেক্ট গুলো রয়েছে, এবং দ্যাট ইজ এক্সটার্নালি রিলেটেড। বাহ্য বস্তু গুলোর অস্তিত্ব কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি রয়েছে, কারোর ওপর কোনো মনের ওপর নির্ভরশীল নয়। ইন দ্য প্রবলেম অফ ফিলোসফি রাসেল রিফিউট আইডিয়ালিস্ট, রাসেল কিন্তু আইডিয়ালিস্টের রিফিউট করলেন, and thought and of his argument is the accordance with the same argument which Moore gave in his refutations of idealism. তো যেটা বললাম আমি, রিফিউট করেছিল আইডিয়ালিজম। তো এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন রয়েছে, পুরোটা বোঝা গেছে? তো এরপরে এইটুকুনি বোঝা গেছে, সোজা লাগছে, আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের সোজা লাগছে? আচ্ছা, হ্যাঁ বার্কলেটা জাস্ট খুব ভালো করে পড়া রয়েছে, সে কিন্তু রিলেট করতে পারবে, কারণ বার্কলের পুরো অপোজিট। ঠিক আছে, বার্কলের ফিলোসফিকে পুরোপুরি কিন্তু রিফিউট করেছিল মুর, ব্র্যাডলি আর বার্কলি, এটা কিন্তু মনে রাখবে। এরপরে দ্য প্রবলেম অফ ফিলোসফি, দর্শনের প্রথম এবং প্রধান সমস্যা কি?
তো কি বলছে এখানে, the first and the most important problem of philosophy is to give a general descriptions of the whole universe. তো ডিই মুরের মতে দর্শনের প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা সেটা কি, দ্য হোল ইউনিভার্স, সমগ্র বিশ্ব, সেটা সম্পর্কে একটা সাধারণ এবং সার্বিক বর্ণনা দেওয়া, একটা হোল। তো এখানে সমগ্র বিশ্ব বলতে কি বোঝাচ্ছে, সমগ্র বিশ্ব বলতে কি বোঝাচ্ছে, এখানে বস্তু, মানুষ এবং যেটা হচ্ছে স্থান কালে রয়েছে। তো দর্শনের লক্ষ্য কেবল মাত্র, মোর বলছেন যে লিখে নাও, দর্শনের লক্ষ্য কেবল মাত্র আংশিক জ্ঞান লাভ করা নয়, আংশিক জ্ঞান লাভ করা দর্শনের লক্ষ্য নয়। তো দর্শনের লক্ষ্য কি হওয়া উচিত, সমগ্র, হোল আইডিয়া, সামগ্রিক ধারণা দেওয়া, কোনো জ্ঞান দেওয়া নয়, বরং সামগ্রিক ধারণা দেওয়া একটা। তো মোর বললেন যে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু বিশ্বাস রয়েছে যেগুলোকে যথার্থভাবে কিন্তু কমন সেন্সের দৃষ্টিভঙ্গি বলা যায়। যেমন আমাদের যে বাহ্য জগৎ রয়েছে এবং আমাদের যে বাহ্য বস্তুগুলো রয়েছে, এই যে মানুষের হাত রয়েছে, মানুষের দেহ রয়েছে, এই বিশ্বাসগুলো, এইটা কিন্তু আমাদের বাস্তবতার, রিয়েলিটি সম্পর্কে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। কিন্তু এখানে মুর কিন্তু বললেন যে তিনি নিশ্চিত নন যে কমন সেন্স, এই যে কমন সেন্সের মাধ্যম দিয়ে আমরা আদৌ কি এই যে সমগ্র বিশ্ব সম্পর্কে জানতে পারি। তো মুর কিন্তু এখানে একটা বললেন, দেখো দিচ্ছে, at this book through inquiry Moore observed that none of his traditional views of common sense are able to describe the universe as a whole. তো এখানে মুরের একটা মানে ইয়ে ছিল যে তিনি বলছেন যে এই যে কমন সেন্স, এই কমন সেন্সের মাধ্যম দিয়ে আমাদের যে রিয়েলিটি, এই রিয়েলিটি সম্পর্কে কি কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি, যে সমগ্র বিশ্বকে একত্রে কি এই কমন সেন্সের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো। তো এখানে কিন্তু মোরের একটা সন্দেহ লাগলো। At first in his book Moore started analyzing various views of many philosophers without counting their name, which contradict the general view of the common sense. তো এটা কিন্তু মোর বললেন যে কমন সেন্সের মাধ্যম দিয়ে কিন্তু পুরো বিশ্বকে একত্রে ব্যাখ্যা করা যায় না। তো এই সন্দেহ থেকেই মোর বললেন যে এখানে একটা কি হবে, ফিলোসফিক্যাল ইনকোয়ারি করা দরকার রয়েছে। তো এই ইনকোয়ারি বলতে তিনি কি বোঝান, যে আমাকে ধারণাগুলোর বিশ্লেষণ করতে হবে এবং সাধারণ যে বিশ্বাস, সেই বিশ্বাসগুলোর অর্থটা কিন্তু স্পষ্ট হতে হবে। তাহলে দেখা যায় এগুলো কি সত্যি একটা সামগ্রিক বিশ্ব বর্ণনা করতে পারে, যে কমন সেন্সের মাধ্যম দিয়ে আমরা কি পারবো। তো এখানে কিন্তু মোর বলছেন যে he has tried to emphasize in the common sense view of this universe. Firstly, there are certainly two very different kind of things in this universe, namely material objects and the acts of consciousness. Secondly, as they are in the relations of this consciousness acts to material objects in this universe, these relations are following. তো এখানে যদি বলছেন যে এই যে সাধারণ মানুষের মধ্যে যে বিশ্বাস, অর্থাৎ কমন সেন্স, মোর কিন্তু এখানে বলছেন যে কমন সেন্স আদৌ কি এই যে সমগ্র বিশ্ব, এইটা সম্বন্ধে কোনো মত পোষণ করছে। তো এই সন্দেহ থেকেই তিনি কিন্তু অ্যানালাইসিস এবং ইনকোয়ারি, এটা ফিলোসফিক্যাল ইনকোয়ারি করা কিন্তু শুরু করে দিলেন। তাহলে মুরের বিশ্লেষণে দেখা যায় যে কমন সেন্স সাধারণত কি নিয়ে কাজ করছে, কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, যেটা হচ্ছে কোনো স্পেশিও টেম্পোরাল, স্থানিক এবং কালিক সত্য নিয়ে। যেমন ধরো যে এই টেবিল, এইটা একটা টেবিল, তো এই টেবিলটা রয়েছে, একটা টেবিল রয়েছে এবং আমি এখন বসে আছি, ঠিক আছে, এই টেবিলে আমি এখন বসে রয়েছি। তাহলে এই সব বাক্য,
এগুলো দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য, এবং আমরা কিন্তু এগুলোকে নিয়ে কিন্তু কখনোই সাধারণত সন্দেহ করব না। কিন্তু মোর লক্ষ্য করেন যে কমন সেন্স এইগুলো কিন্তু বিশ্বের যে ভেতরে, এইগুলো কিন্তু বিশ্বের ভেতরে যে জিনিসগুলো হচ্ছে সেই সম্পর্কে নির্দিষ্ট কিছু জিনিস নিয়ে কিন্তু বলে, কিন্তু বিশ্বটা জগৎ, এই জগৎ কি সেই নিয়ে কিন্তু কথা বলে না। যে কমন সেন্স বলে, কমন সেন্সের মাধ্যম দিয়ে আমরা কি জানতে পারি যে কোনো বস্তু রয়েছে, সেই বস্তুটা কোথায় রয়েছে, সেই বস্তুটা কখন রয়েছে, কিন্তু কমন সেন্সের মাধ্যম দিয়ে আমরা কি জানতে পারছি না, সেটাকেও তিনি ফিলোসফিকে এনকোয়ারি করছেন যে এই যে আমাদের যে বাস্তবতা, রিয়েলিটি, ঠিক আছে, এই রিয়েলিটির প্রকৃতি কি, এই যে জগতের এই যে বস্তু কিভাবে রয়েছে, এই যে এবং বাস্তবতা, এই রিয়েলিটি এক নাকি বহু, এইগুলো কিন্তু কমন সেন্সের মাধ্যম দিয়ে জানা যাচ্ছে না। তাহলে কমন সেন্সের মাধ্যম দিয়ে কোন বস্তু আছে, কোথায় আছে, কখন আছে, এইগুলো জানা গেলেও কি জানা যাচ্ছে না কমন সেন্সের মাধ্যম দিয়ে, যে বাস্তবতা, এই যে রিয়েলিটি, এই রিয়েলিটির অ্যাকচুয়াল প্রকৃতি কি, নেচার কি, এবং এই রিয়েলিটি এটা এক নাকি বহু, এবং কেন কমন সেন্স সমগ্র বিশ্বকে ব্যাখ্যা করতে পারে না। তাহলে মুরের মতে এই যে কমন সেন্স, এর বিশ্বাস গুলো কিরকম আংশিক, এবং এইটা কিন্তু কখনোই কোনো সার্বিক জগতের তত্ত্ব কিন্তু বিশ্লেষণ করতে পারে না। তাহলে সমগ্র বিশ্বটা কিসের দ্বারা গঠিত, এইগুলো নিয়ে কিন্তু কমন সেন্স কখনো বলতে পারে না। কমন সেন্সের মাধ্যম দিয়ে বলা যায় না যে সমগ্র জগৎ কিসের মাধ্যম দ্বারা গঠিত। তাহলে এই সীমাবদ্ধতার কারণে কিন্তু মোর বলেন যে কমন সেন্স ভুল নয়, কমন সেন্স কখনোই ভুল নয়, কিন্তু তা অসম্পূর্ণ। সে কমন সেন্সের দ্বারা আমরা সবকিছু জানতে পারছি না, সমগ্র বিশ্ব কি দ্বারা গঠিত, এই এটা রিয়েলিটি, বাস্তবতা এক নাকি বহু, এই জিনিসগুলো কিন্তু কমন সেন্সের দ্বারা আমরা জানতে পারছি না। কমন সেন্স ভুল নয়, কিন্তু কমন সেন্স কি অসম্পূর্ণ। কি বলছে বোঝা যাচ্ছে? তাহলে দর্শনের কাজ হলো কি, যে এই কমন সেন্সের সত্যগুলোকে অস্বীকার করা নয়, বরং এগুলোর ওপর ভিত্তি করে আরো গভীর ভাবে প্রশ্ন তোলা, যে বস্তু এবং চেতনা, অবজেক্ট এবং কনসাসনেস, এগুলোর মধ্যে সম্পর্ক কি, আমাদের যে রিয়েলিটি, এই রিয়েলিটির চূড়ান্ত বাস্তবতা কি। তো মুর কিন্তু তার গ্রন্থের শুরুতে কিন্তু বহু দার্শনিকের মতবাদটাকে বিশ্লেষণ করলেন, কিন্তু তিনি কিন্তু এই মতবাদগুলোর তিনি কিন্তু বললেন যে কমন সেন্স, এই কমন সেন্সের দ্বারা কিন্তু সবকিছুকে ব্যাখ্যা করা যাচ্ছে না, সমগ্র বিশ্ব সম্বন্ধে কিন্তু ব্যাখ্যা করা যায় না, আংশিক সত্যতা সম্বন্ধে বলা যাচ্ছে, কিন্তু সমগ্র বিশ্বে কি রয়েছে, এই যে রিয়েলিটি, এই রিয়েলিটির আসল রূপ কি এক নাকি বহু, এগুলো কিন্তু বলা যাচ্ছে না। তাহলে এখানে কিন্তু মুরের মতে কমন সেন্স কিন্তু ভুল নয়, কিন্তু অসম্পূর্ণ। তাহলে এখানে কিন্তু মুরের মতে সাধারণ এবং নিশ্চিত জ্ঞানকে কিন্তু মুর অস্বীকার করলেন না, এবং তিনি কিন্তু বললেন যে তিনি বাস্তবতার এমন ব্যাখ্যা দিলেন যা মানুষের সাধারণ অভিজ্ঞতা, সেটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতে হবে, এবং এই কমন সেন্সের কিন্তু দৃষ্টিভঙ্গিকে তিনি বিশ্লেষণ করতে লাগলেন। তো কমন সেন্স কিন্তু সত্য প্রদান করছে, কিন্তু সেই সত্যগুলো কেমন হচ্ছে, আংশিক, খণ্ডিত, এবং বিশেষ বিশেষ পরিস্থিতির উপর নির্ভর করে, কিন্তু একে কখনোই চূড়ান্ত বিশ্বতত্ত্ব বলা যাচ্ছে না। ঠিক আছে? তো দর্শনের লক্ষ্য কি, মোর বললেন যে দর্শনের মূল লক্ষ্য হচ্ছে এই যে এই জগৎ সম্পর্কে একটা সাধারণ বর্ণনা প্রদান করতে হবে, এবং কমন সেন্স আমাদের কিন্তু নিশ্চিত সত্য দিচ্ছে, কিন্তু সার্বিক বিশ্বতত্ত্ব সম্পর্কে কিন্তু কোনো কিছুই দিচ্ছে না।
সেই জন্য তিনি ফিলোসফিক্যাল ইনকোয়ারি করতে শুরু করলেন। তারপরেই তিনি কিন্তু মুর এই কমন সেন্সের বিরোধী তত্ত্ব খণ্ডন করলেন, মানে ডিফেন্স অফ কমন সেন্স, ডিফেন্স করলেন কমন সেন্সকে। ঠিক আছে, তাহলে জি মুর মনে করলেন যে সাধারণ মানুষের যে কমন সেন্স, যে স্বাভাবিক বুদ্ধিবোধ এবং বাস্তবতা সম্পর্কে কিছু কিন্তু নিশ্চিত সত্য প্রদান করে, কিন্তু এগুলো কোনো জটিল দার্শনিক তত্ত্বের কিন্তু ফল নয়। আর সেই জন্যই আমাদের যে দৈনন্দিন অভিজ্ঞতাগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু নিশ্চিত জ্ঞানের উপর কিন্তু প্রতিষ্ঠিত করতে হবে। এবং মুর কিন্তু এই কমন সেন্সের দৃষ্টিভঙ্গিগুলোকে কিন্তু বিশ্লেষণ করে দেখাতে চেয়েছিলেন যে মুরের মতে কমন সেন্স অনুসারে কিন্তু বিশ্বে নিশ্চিতভাবে দুই ধরনের ভিন্ন সত্তা রয়েছে। কি সত্তাগুলো? দ্যাট ইজ মেটেরিয়াল অবজেক্ট অ্যান্ড অ্যাক্ট অফ কনসাসনেস। লিখে নাও, মুরের মতে কমন সেন্স অনুসারে বিশ্বে এই জগতে দুই ধরনের সত্তা রয়েছে, দ্যাট ইজ মেটেরিয়াল অবজেক্ট মানে কি, এই যে গাছ পাথর টেবিল মানুষের দেহ, এগুলোর কিন্তু একটা স্থানগত, একটা স্পেশাল এবং প্রসারিত একটা জায়গা জুড়ে থাকে। এইগুলো, এই যে মেটেরিয়াল অবজেক্ট গুলো রয়েছে সেগুলো একটা জায়গা জুড়ে রয়েছে, একটা স্থান কালে রয়েছে। এবং অ্যাক্ট অফ কনসাসনেস, এই যে আমাদের যে চেতন ক্রিয়া, আমরা দেখা শোনা চিন্তা করছি, অনুভব করছি, স্মরণ করছি, এগুলো কিন্তু মেন্টাল, এগুলো কিন্তু কোনো জড় বস্তুর মতো স্থান দখল করে থাকে না। তাহলে মুর কিন্তু বলেন যে এই এই যে দু ধরনের সত্তা রয়েছে, এইটা কিন্তু এক নয়, পরস্পর কিন্তু এই যে মেটেরিয়াল অবজেক্ট এবং অ্যাক্ট অফ কনসাসনেস, এই দুটো কিন্তু এক নয়। তাহলে এখানে তিনি কিন্তু আইডিয়ালিজমের বিরোধিতা করেছিলেন, কারণ আইডিয়ালিজম কি করেছিলেন, আইডিয়ালিজম কিন্তু এই যে অ্যাক্ট অফ কনসাসনেস এবং মেটেরিয়াল অবজেক্ট, এই দুটোর মধ্যে কিন্তু তারা কিন্তু এই দুটোকে এক বলেছিলেন। কিন্তু মুর কি বললেন, এই দুটো কখনো এক হতে পারে না। চেতন ক্রিয়া এবং জড় বস্তুর মধ্যে সম্পর্ক রয়েছে, যদিও চেতন ক্রিয়া, জড় বস্তু এবং চেতন ক্রিয়া মানে এই দুটো কিন্তু আলাদা সত্তা, কিন্তু তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তো এই সম্পর্কের কিন্তু জড়বস্তুর অস্তিত্ব কিন্তু স্বাধীন। কমন সেন্স অনুসারে কিন্তু জড় বস্তু তখনই অস্তিত্বশীল থাকতে পারে যখন আমরা সেগুলো সম্পর্কে সচেতন সচেতন হচ্ছি। যেমন ঘর, এই যে ঘরের টেবিল, এই টেবিলটা কিন্তু আমরা যদি নাও দেখি, আমরা নেই, আমাদের মনের ওপর ডিপেন্ড নয়, এই ঘরের টেবিলটা কিন্তু আমরা না দেখলেও কিন্তু এই টেবিলটা রয়েছে। তাহলে এইটা কিন্তু আইডিয়ালিজমের ইজি ইট পারসিটি, অস্তিত্ব মানেই প্রত্যক্ষ নির্ভর, এই মতবাদের কিন্তু সরাসরি বিরোধী। তাহলে মুর বলেন যে এমন একটা সময় কল্পনা করা যায় যখন চেতনা ক্রিয়া এবং কোন জড় দেহের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত ছিল না। ঠিক আছে, তাহলে চেতন ক্রিয়া এবং জড় দেহের ওপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল নয়, বরং চেতনার অস্তিত্বের প্রশ্নটা কিন্তু জড় বিষয় মানে জড় বস্তুর সাথে কিন্তু সম্পর্কিত। এই দুটো কিন্তু তো মাস্ট। ঠিক আছে, কমন সেন্সে তাহলে দুটো জিনিস থাকে, কি মেটেরিয়াল অবজেক্টস এন্ড দ্য অ্যাক্ট অফ কনসাসনেস, এই দুটো কিন্তু এক নয়, কিন্তু পরস্পরের ওপর কিন্তু এরা নির্ভরশীল, চেতন ক্রিয়া এবং এই যে বস্তুগুলো রয়েছে মেটেরিয়াল অবজেক্ট। এরপরে আমি কিছু কোশ্চেনে চলে আসবো। তো আজকে আমি এইটুকুনি বোঝালাম যে ভিউজ অফ কমন সেন্স এইটুকুনি হলো, এরপরে আমি ডিফেন্স অফ কমন সেন্সটা বোঝাবো। তো এখান থেকে আমি কিছু কোশ্চেন রেখেছি, সেগুলো তোমরা বলবে অ্যান্সার। বলো, ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বলবে আমাদের। কি বলছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা বলো, যে মুর হোল্ডস দ্যাট মেটেরিয়াল অবজেক্ট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ কনসাসনেস। তো এটা কি হবে? এটা কনস্ট্যান্ট একদম।
because the existence of material objects does not depend on perception. তো এখানে কি বলছে যে মুর মনে করেছিলেন যে যে মেটেরিয়াল অবজেক্ট গুলো রয়েছে, যে বস্তুগত বস্তু, সেটা কিন্তু চেতনার বাইরে আমাদের স্বাধীনভাবে অস্তিত্বশীল। একদম। তো এখানে রিজন কি দিচ্ছে? বিকজ, কারণ এই যে বস্তুগত, এই যে বস্তুর অস্তিত্ব, সেটা কিন্তু প্রত্যক্ষের ওপর নির্ভরশীল নয়। তো ফার্স্ট অপশন একদম। এরপর আচ্ছা, এই জায়গাটা বলতে হবে না, আমি এটা পরের দিন বোঝাবো। এটা বল, more reduced idealism through linguistic analysis. He clarifies proposition and the concepts instead of constructing a large metaphysical system. বলো, মেটাফিজিক্যাল সিস্টেম কি করেছিলেন? কি বলছে এটা এখানে? যে মূল ভাষাগত বিশ্লেষণের মাধ্যম দিয়ে আইডিয়ালিজমকে খণ্ডন করেছিলেন এবং তিনি মেটাফিজিক্যাল সিস্টেম নির্মাণের পরিবর্তে প্রপোজিশন এবং ধারণা এর কিন্তু স্পষ্টীকরণ করেছেন, ক্লারিফাইজ করেছেন। একদমই ঠিক। কি করেছিলেন মূল? আমি কি বলেছিলাম যে এই যে মেটাফিজিক্যাল এই যে সিস্টেম, এইটার পরিবর্তে কি করেছিলেন তিনি? মোর প্রপোজিশন, বচন এবং ধারণা, এইগুলোর কিন্তু স্পষ্টীকরণ করেছিলেন। সে কখনোই কিন্তু এই যে ঈশ্বর আত্মা, যেরকম প্লেটো, ডেকার্ট, তারা যেরকম ঈশ্বর আত্মা সম্বন্ধে কথা বলেছেন, এই মূল কিন্তু এসব বিষয় সম্বন্ধে কোনোদিনও কথা বলেননি। বচন, কনসেপ্ট, এগুলো নিয়ে ফার্স্টে আমি বলে দিয়েছিলাম এটা, যখন তোমাদের কি পয়েন্টস গুলো পড়াচ্ছিলাম, তখন কিন্তু বলেছিলাম এটা আমি। তো এটার অ্যান্সার কোনটা হবে? এ হবে একদম। এরপর, according to your common sense is capable of giving a complete descriptions of the universe. এটা ভুল। এটা একদম, এটা ভুল হবে। আংশিক জ্ঞান। কমন, এটা কিন্তু সমগ্র জ্ঞান দেয় না, আংশিক জ্ঞান দেয়, ঠিক আছে? বিকজ কমন সেন্স এক্সেপ্ট বোথ মেটেরিয়াল অবজেক্ট এন্ড দ্য কনসিয়াসনেস। এটা ঠিক হবে একদম। তো এস টু আর এস টু। এরপরে এটা বলো। আচ্ছা, আমার মনে হয় ইয়েটা ভুল হয়েছে, সিক্স হবে না, ফোর হবে। কি বলছে যে অ্যাকর্ডিং টু মোর এক্সপিরিয়েন্স অলওয়েজ ডুয়াল ইন নেচার। এটা আমি পড়াইনি, পরের দিন পড়াবো এটা। তো চেষ্টা করতে পারো এটা। ও, এটা পড়িয়েছি তো আজকে, কনসিস্ট অফ কনসিয়াসনেস এন্ড দ্য অবজেক্ট অফ কনসিয়াসনেস, এটা পড়িয়েছিলাম আমি। ডুয়াল ইন নেচার, অভিজ্ঞতা কেমন হয়, দুই প্রকারের হয়। একটা কি? হ্যাঁ, অবজেক্ট এন্ড দ্য অ্যাক্ট অফ কনসিয়াসনেস। হ্যাঁ, এটা বল। বোথ মুর এন্ড রাসেল ওয়ার রিয়েলিস্ট। আমি এটা কি বলেছিলাম, ইন্টারনাল রিলেশনের কথা বলেছিলাম কি, যে মেটেরিয়াল অবজেক্ট গুলোর মধ্যে আহ, একদম এটা কিন্তু দিয়েছে কি, যে তারা বস্তুগুলোর মধ্যে ইন্টারনাল রিলেশন করার কথা বলেছিলেন না, তারা বস্তুগুলোর মধ্যে কিন্তু এক্সটার্নাল রিলেশনের কথা কিন্তু বলেছিলেন। এইচ টু আর ইজ ফলস। এরপরে বল। বলো এটা। বলছে যে আই নো দিস ইজ এ হ্যান্ড। এই মতবাদের মাধ্যম দিয়ে মুর কিন্তু স্কেপটিসিজমকে রিফিউজ করেছিলেন এবং এর মাধ্যমে কমন সেন্সের যে নিশ্চিত জ্ঞান রয়েছে, সেটাকে কিন্তু যে দার্শনিক সংস্কারগুলো হচ্ছে তার ঊর্ধ্বে কিন্তু স্থাপন করা হয়। দুটো, হ্যাঁ, এক্সপ্রেশনস অফ, একদম
According to Moore, the main task of philosophy is to give a complete description of the universe. এটা ভুল বলেছি তো? এটা কি হবে বলো তো? মানে এটা কি হবে? এটা কমপ্লিকেটেড রয়েছে। এটা কি বলছে? According to Moore, the main task of philosophy is to give a complete description of the universe. তো মুর কি বলেছিলেন? মুরের মতে দর্শনের প্রধান কাজ কি হবে? যে সমগ্র জগতের পূর্ণ বর্ণনা দেওয়া। Because the universe as a whole transcended common sense. এইটা কিন্তু ফলস হবে, এটা ফলস হবে। কি হচ্ছে? হ্যাঁ, এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে? এরপরে হ্যাঁ, কি বলছো বলো? কারণ বিশ্বজগৎ সামগ্রিকভাবে কমন সেন্সের কিন্তু অতীত। সামগ্রিকভাবে তো কমন সেন্সের অতীত, তাই তো? বিশ্বজগৎ কি বলেছিলেন যে কমন সেন্স দ্বারা কি যে ইউনিভার্স কি ব্যাখ্যা করা যায়? হোল ইউনিভার্সকে কিন্তু ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে? সেই জন্য এইটা কিন্তু এস টু আর ফলস হবে আমার যত সম্ভব মনে হচ্ছে, ঠিক আছে? আমি একবার কোশ্চেন আরেকবার দেখবো, ঠিক আছে? আমার মনে হচ্ছে সি এরটা হবে আনসার। এরপরেরটা বলো। কি বলছে? আইডিয়ালিজমরা বলছে যে দ্যাট এক্সপিরিয়েন্স ইজ কমপ্লিটলি সেপারেট ফ্রম দ্য অবজেক্ট। অভিজ্ঞতা বস্তু থেকে সম্পূর্ণভাবে আলাদা। এবং তারা বলেন যে একই সঙ্গে তারা বলেন যে অভিজ্ঞতা এবং বস্তু অভিন্ন। অভিজ্ঞতা এবং বস্তু হচ্ছে অভিন্ন, আইডেন্টিক্যাল। দ্বিতীয় কথাটা ঠিক। হ্যাঁ, একদম। ফার্স্ট এরটা কিন্তু ভুল রয়েছে। ফার্স্ট এরটা ভুল রয়েছে। এরপরেরটা বলো। এক্সপ্লেনটা দেখি কি উত্তরে করা আছে এক্সপ্লেন। এইটা না আমার না ভুল হয়েছে, আমি এটা খোঁজিনি, আমাদের যে কাজ করে চেক করেছে ও ভুল করেছে, ঠিক আছে? আমি এটা করে দেবো ঠিকঠাক করে। উত্তর কি হলো? এটার উত্তর হয়েছে, দাঁড়া আমি বলে দিচ্ছি, এটার উত্তর হচ্ছে দাঁড়া আমি নিজেই বলে দিই এটা। এটা কি বলছে? আইডিয়ালিস্ট ক্লেমস দ্যাট এক্সপেরিয়েন্স ইজ কমপ্লিটলি সেপারেট ফ্রম দ্য অবজেক্ট। এটা কি? এটা ফলস, আর পরেরটা কিন্তু ট্রু রয়েছে। এ ইজ ফলস, আর ইজ ট্রু হবে এটার অ্যান্সার। এবার বলো। টু গিভ এ ডেসক্রিপশন অফ দ্য হোল ওয়ার্ল্ড, হোল ইউনিভার্স। এরপরটা বলো, হুইচ philosophical doctrine does more mainly refute? Idealism. Easy is perception is a doctrine of. Easy is perception is a doctrine of. Berkeley. In which work does Moore refute idealism? The refutations of idealism. According to Moore, what are those two entities? দুটো এন্টিটির কথা বলেছিলেন। Acts of consciousness. একদম। What kind of philosopher was Moore? তোমাদের একটা এরকমই কোশ্চেন এসেছিল, একটা হ্যান্ড দিয়ে দিয়েছিল, মানে একটু ঘুরিয়ে এসেছিল যে সে এরকম একটা চারটা অপশন দিয়েছিল, সেটা হবে হচ্ছে কমন সেন্স ফিলোসফার। সেটা মুড থেকেই দিয়েছিল। হোয়াট ইজ দ্য চিফ ফিচার্স অফ মোর ফিলোসফিক্যাল মেথড? Analysis of propositions and the concepts. Moore did not consider himself a member of which school? Analytic philosophy. Moore and Russell were initially followers of which philosophy? না, এটা কি বলছে? এইটা একদম কিন্তু ভুল হয়ে গেল। ফার্স্টে, শুরুতে, এটা কিন্তু মনে রাখবে, শুরুতে যখন তারা একদম মানে শুরুতে কিন্তু প্রথমে তারা আইডিয়ালিজমের কিন্তু অনুসারী ছিলেন, তারপরে কিন্তু তারা এটাকে রিফিউজ করে রিয়েলিজমে এসেছিলেন।
এখানে ইনিশিয়ালি বলে দিচ্ছে, তাই তো, ইনিশিয়ালি। তাহলে শুরুতে মুর এবং, হ্যাঁ, শুরুতে কিন্তু মুর এবং রাসেল আইডিয়ালিজম, ভাববাদের কিন্তু অনুসারী ছিলেন। তারপরে কিন্তু পরে, হ্যাঁ, যদি বলে এখানে ইনিশিয়ালি না দেয়, ঠিক আছে, তাহলে সেটা ইয়ে হবে, রিয়েলিজম হবে। ঠিক আছে, পরবর্তীকালে কিন্তু আইডিয়ালিজমকে রিক্রুট করে তারা কিন্তু ইয়েটা আসবে। হ্যাঁ, লেটার মুর অ্যান্ড রাসেল একসেপ্টেড হুইচ ফিলোসফি, লেটার, বা লেটার দিয়েছে, এটা রিয়েলিজম হবে একদম। তো ভালো করে কোশ্চেনের অ্যান্সার করবে আগে। অ্যাকর্ডিং টু মুর, দ্য মাইন্ড ইজ কম্পোজড অফ, মাইন্ড কি দিয়ে তৈরি? চেতনার, চেতনার ক্রিয়া দিয়ে। অ্যাকর্ডিং টু মুর, আওয়ার অ্যাক্ট কনসিয়াসনেস আর কানেক্টেড উইথ, চেতনার ক্রিয়াগুলো কিসের সাথে? একদম, আমাদের যে চেতনার ক্রিয়া, এগুলো তো আমাদের দেহের সাথেই যুক্ত হবে, অবশ্যই বডির সাথে যুক্ত হবে। হোয়াট ইজ এ চিফ ক্যারেক্টারিস্টিক অফ মেটেরিয়াল অবজেক্টস? চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ এ এক্সিস্টেন্স ইন স্পেস অ্যান্ড টাইম। সবসময় মেটেরিয়াল অবজেক্ট গুলো কিন্তু স্থানিক এবং কালিক অবস্থিত। Why does Moore use the statement, I know this is a hand? কি হবে এটা? এটা কিন্তু বি হবে, ঠিক আছে, বি হবে এটা। In which book does Moore defend common sense? কোন বুকে? কমন সেন্স। According to Moore, which of the following is not the task of philosophy? কোনটা টাস্ক নয়, ফিলোসফি দর্শনের কাজ নয়? একদম। Where did Barclay commit his mistake? হ্যাঁ, বলো। আচ্ছা, এইটা, হ্যাঁ, এটা তো বলছে যে নট দ্য টাস্ক অফ ফিলোসফি, এইটা, হ্যাঁ, এটা মনে হয় না, এটা কিন্তু সি হবে না, কারণ সি তো আসলটা, মানে গিভিং এ কমপ্লিট ডেসক্রিপশন অফ দিস ইউনিভার্স। আমিও শুনিনি, আমি এটা, না, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ক্ল্যারিফাইং ল্যাঙ্গুয়েজই হবে, অর দ্য ক্ল্যারিফিকেশন হবে। না, এটা কিন্তু ক্ল্যারিফিকেশন হবে আমার মনে হচ্ছে। আচ্ছা, এটা না ফার্স্টে তিনটে বলেছিলাম, কি বলেছিলাম? কনসেপ্ট, ক্ল্যারিফিকেশন এন্ড দা, তিনটে একটা টাস্ক বললাম আমি, একদমই ফার্স্টে ছিল ওটা, তিনটে তো ছিল ওটা, এক মিনিট দেখে নিতে হবে আমাকে। ঠিক আছে, আমি দেখে এটা বলে দেবো আরেকবার, ঠিক আছে, এরপরের কোশ্চেনটা করো। Where did Barclay commit his mistake? কি করেছিল যে বার্কলে কিন্তু সেন্সেশনের যে অ্যাক্ট, ঠিক আছে, এবং অবজেক্ট অফ সেন্সেশন, এই দুটোকে কি করেছিল? আলাদা করেনি, ডিস্টিংগুইশ কিন্তু করেনি, এক করে দিয়েছিল বার্কলে। তো এটা কিন্তু মিস্টেক ছিল। অ্যাকর্ডিং টু মুর, why is existence is perception false? অস্তিত্ব প্রত্যক্ষের ওপর নির্ভরশীল নয়। According to Moore, what cannot be proved by perception? Existence. Why is existence equal to perception, not analytic, according to Moore? কেন অ্যানালাইটিক? এটা কিন্তু সিনথেটিক, ঠিক আছে, এটা অ্যান্সার কিন্তু হবে, এটা পড়াইনি আজকে, আমি পড়াইনি এটা, বিকজ ইট ইজ সিনথেটিক, এটা কিন্তু অ্যান্সার হবে। Which kind of relation does Moore reject? এটা কি হবে? ইন্টারনাল নেসেসারি রিলেশন, কারণ ইন্টারনাল রিলেশন আইডিয়ালিজমের মূল তত্ত্ব ছিল, যা মুর কিন্তু প্রত্যক্ষ করেছিল। তিনি কিন্তু এক্সটার্নাল রিলেশনকে কিন্তু স্বীকার করেছেন। ইন্টারনাল নেসেসারি রিলেশন কিন্তু আইডিয়ালিজমের মূল তত্ত্ব। According to Moore, what is the relation between objects and consciousness? অবজেক্ট এবং কনসিয়াসনেস এর মধ্যে
সম্পর্কটা কেমন ছিল? ইনসেপারেবল, আইডেন্টিক্যাল, একদম স্বাধীন। বাহ, কি ভালো তোমরা মনে রেখেছো, আমার খুব ভালো লাগছে। ইন্ডিপেন্ডেন্ট। অ্যাকর্ডিং টু মুর, বিলিভ ইন গড অ্যান্ড ফিউচার লাইফ ইজ, কি হবে এটা? মুর কি বলেছিল যে বিলিভ ইন গড, যে ঈশ্বর, এবং আমাদের যে ভবিষ্যতের যে জীবন, সেটা কি হয়? বিয়ন্ড অফ কমন সেন্স। কমন সেন্সের অতীতে থাকে এগুলো। আমরা কমন সেন্সের মতো দেখতে পারি, আমরা গডকে দেখতে পারি, আমরা আমাদের ভবিষ্যৎকে দেখতে পারি যে কি হবে আমাদের, এগুলো। হ্যাঁ, কি বলছো বলো। কোনটা? হ্যাঁ, আমি না না আমি 34-এর কোশ্চেনের অ্যান্সারটা বলছি, যে এই যে গড, ফিউচার লাইফ, এগুলো কিন্তু কমন সেন্সের মাধ্যম দিয়ে আমরা পাই না, এগুলো কিন্তু কমন সেন্সের অতীতে থাকে, বিয়ন্ডে থাকে। তো এটাই আমি বললাম। অ্যাকর্ডিং টু মোর, হোয়াট ইজ দ্য মেন প্রবলেম অফ আইডিয়ালিজম? হ্যাঁ, কনফিউশন বিটুইন কনসাসনেস অ্যান্ড দ্য অবজেক্ট, একদম ঠিক আছে। ওকে, তো আজকে এইটুকুনি পড়ালাম, সেখান থেকে আমি কোশ্চেন গুলো আজকে আলোচনা করলাম। তো তোমাদের বোঝা গেছে? আমার তো মনে হচ্ছে বোঝা গেছে, নাহলে অ্যান্সার দিতে পারছে না, না বোঝা গেলে। অনেক সহজ, একদম। উইটগেনস্টাইন তো জটিল। তো তোমাদের আজকে রেজাল্ট কেমন হয়েছে? সবাই মানে এক্সামটা দিয়েছো আজকে? অনেকে দিয়েছো তোমরা? কিরকম রেজাল্ট হয়েছে একটু বলো আমাকে। বাহ, খুব ভালো। আর অন্যদের? বাহ, খুব ভালো। আর অন্যদের? রত্নদ্বীপেরটা তো আমি জানি, আর অন্যদের? আচ্ছা, দিয়ে নিও, ঠিক আছে, আমাকে একটু জানিয়ে দিও। ওকে, ঠিক আছে। সবাই এক্সামটা কিন্তু দেবে, ওকে? আর আমি সিএ কিটার থেকে একটা এক্সাম নেবো এরপরে। তোমাদের ওইটা হয়নি, সিএ কিটার থেকে এক্সামটা, আমি ওটা নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে। তোমরা লেফট করে যেতে পারো, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো, নাহলে লেফট করে যাও।